সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আপনারা বোঝার চেষ্টা করুন, সবকিছুর একটা প্রসিডিও আছে। ওনাকে আজকে অন্তত ছাড়িয়ে নিতে যেতে পারবেন না। অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আপনি এভাবে কাউকে কাস্টাডিতে নিতে পারেন না। স্যার, বিকালে উপর মহল থেকে আমাদের কাছে খবর এসেছিল ওই রাস্তায় কিছু হতে চলেছে। আমরা প্রায় প্রস্তুত ছিলাম, টিম নিয়ে রওনা দিব। সেই সময় তমুর স্যার নিজেই আমাকে কল করে। এরপর ঘটনাস্থলে পৌঁছে ওনার কোলে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, আর তমুর স্যারের বন্দুকও পাশেই পাওয়া যায়। পুলিশ অফিসার শুরু থেকে নিয়ে সবকিছু তোফাজ্জল হাসানকে বুঝিয়ে বলেন। আপনার প্রশ্নের মাঝেই উত্তর লুকিয়ে আছে অফিসার। উনি নিজে যদি ক্রাইম করে থাকে আপনাকে কল করবে কেন? মুবিন উত্তর করে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু কোর্ট কোর্ট তো প্রমাণ চাইবে। তাহলে তৈমুরের বন্দুকের গুলির সাথে ভিকটিমের পেটে যাওয়ার গুলি ম্যাচ করে দেখলেই তো হয়ে যায়। অবশ্যই আমাদের টিম কাজ করছে। দুদিন পর কেস কোর্টে তোলা হবে। এতক্ষণে কেসটা নিয়ে সব জায়গায় চর্চা হচ্ছে। পুলিশ স্টেশনের বাইরে মিডিয়া লোকেরাও দাঁড়িয়ে আছে কেসটা কভার করার জন্য। কিন্তু কেস সলভ হওয়ার আগে আমরা কোনো ইনফরমেশন বাইরে লিক করব না। আশা করি এই বিষয়ে আপনারা আমাদের সাহায্য করবেন। তোফাজ্জল হাসান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারছে না। আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। ভোরের আলো ফুটলো বলে ঈশান বাড়ির কারো চোখে এক ফোঁটা ঘুম নেই। বাড়ির ছেলেরা সবাই পুলিশ স্টেশনে গিয়েছে, সেখানে কি হচ্ছে বাড়ির কারো কিছুই জানা নেই। এখানে প্রত্যেকে অপেক্ষায় আছে, এই বুঝি সকলে তৈমুরকে নিয়ে ফিরে এলো। মামুনি, ও মামুনি, এখনো আসছে না কেন ওরা? আসবে, আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না। মুবিন ওদের সাথে গেছে পুলিশ স্টেশনে, অবশ্যই তৈমুরকে নিয়েই ফিরবে। তুই আর কাঁদিস না মা। ক্রন্দনরত প্রিয়তাকে হাসিয়া বেগম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিজেও তো আসার কোনো আলো দেখতে পাচ্ছে না। আকাশকে সেখান থেকে তৎক্ষণাৎ হসপিটালে নেওয়া হয়েছে। ছেলেটার অবস্থা আশঙ্কাজনক। অপারেশনের মাধ্যমে পেট থেকে গুলি বার করা গেলেও শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অনেকক্ষণ বেশি রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে রক্ত দেওয়া হচ্ছে। এইসব নিয়ে ছোটাছুটি করছে শাহিদ। শাহিদের চোখ মুখ রক্তশূন্য। আকাশকে ঘিরে খুব চিন্তা হচ্ছে তার। ডক্টররা তো স্বাভাবিকভাবে কিছুই জানাচ্ছে না। এদিকে আকাশ আবার আরেকদিকে তৈমুর ভাইয়ের বিপদ। সে কোন দিক সামলাবে? একবার থানায় যাওয়ার দরকার তার, কিন্তু এখানের কাজ সামলে উঠতে পারছে না ছেলেটা। তোফাজ্জল হাসান নিজের ক্ষমতা খাটিয়ে উপর মহলের অনেক অফিসারদের সাথে কথা বলেছে ইতিমধ্যে, কিন্তু সকলের কাছে একই উত্তর পেয়েছে। এভাবে অন স্পট গ্রেফতার করা হয়েছে। এখন তাদের হাতে কিছু নেই। কেসটা কোর্টে উঠে গেছে, এখানে তাদের কিছু করার নেই। তৈমুরকে থানার লকআপে রাখা হয়েছে। তৈমুরকে যে সেলে রাখা হয়েছে সেখানে আসতেই তোফাজ্জল হাসানের বুক হু হু করে ওঠে। তার ছেলেটা বিনা অপরাধে জেল খাচ্ছে। সে বাবা হয়ে এসব কি করে সহ্য করবে? তৈমুর, লকআপের লোহার আবরণের বাইরে থেকে তৈমুরকে ডাকে তোফাজ্জল হাসান। বাবার ডাক শুনে তৈমুর বসা থেকে উঠে এগিয়ে আসে। তার পরনে আগের সেই পাঞ্জাবি, যেটাতে এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। আকাশ কেমন আছে বাবা? ও ঠিক আছে তো? আকাশের অপারেশন হয়েছে, গুলি বের করা গিয়েছে, তবে অবস্থা খুব একটা ভালো না। তৈমুরের মুখে আধার নামে। শুধুমাত্র তাকে বাঁচাতে গিয়ে ছেলেটারা যেই দশা। তুমি চিন্তা করো না তৈমুর, তোমাকে তাড়াতাড়ি ফিরে নিয়ে যাব আমরা। ছেলেকে আশ্বাস দিতে চায় তোফাজ্জল হাসান। যেখানে আমি জানি আমি নির্দোষ, সেখানে চিন্তার কি আছে? আপনি মাকে ভেঙে পড়তে দিয়েন না। আর তৈমুর থামে কিছুটা, ফের বলে, আর প্রিয়কে দেখে রাখবেন বাবা। প্রিয়তা আমাদের সাথে আসবে বের হয়েছিল, আমি জোর করে রেখে এসেছি। কেঁদে কেটে মেয়েটা একাকার হচ্ছে। না, বাড়ির কোনো মেয়ে যেন এখানে না আসে। আমি চাই না আমার পরিবার এসব প্রেস মিডিয়ার সামনে এসে ভোগান্তিতে পড়ুক, বিশেষ করে রুহানি, ইফা আর প্রিয়। বাবা, আপনি সবাইকে দেখে রাখবেন কয়েকটা দিন। সারা রাত না ঘুমানোর ফলে ইফার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গিয়েছে। মেয়েটা নিজের রুমে এসেছিল একটু ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হতেই বিছানায়
পড়ে থাকা ফোন বেজে ওঠে। আননোন নাম্বার থেকে কল এসেছে। ইফা ফোন তুলে কানে নেয়। ইফা, আমি তৈমুর। ভাই, কিন্তু তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আর তুমি তো পুলিশ স্টেশনে, কল করলে কিভাবে? এত প্রশ্ন করিস না ইফা। বাবা আমাকে ছাড়িয়ে এনেছে, আমার হাতে সময় কম। তুই এক কাজ কর, তোর কাছে কিছু টাকা থাকলে নিয়ে বাড়ির পেছনে গেটে আয় জলদি। আর হ্যাঁ, বাড়ির কাউকে জানানোর প্রয়োজন নেই। ইফা ভাবনায় পড়ে যায়। তৈমুর ভাইকে যদি বাবা গিয়ে ছাড়িয়ে আনে, তাহলে ভাইকে নিয়ে বাড়ি আসছে না কেন? তাকেই বা কাউকে না জানিয়ে পেছনের গেটে যেতে বলবে কেন? তাছাড়া ভাইয়ের কণ্ঠই বা এভাবে শোনালো কেন? তার ভাইকে কোনো বিপদে আছে? পরক্ষণেই ভাবনা পাল্টে ফেলে। ভাই নিশ্চয়ই কোনো কারণ ছাড়া তাকে যেতে বলেনি। হয়তো ভাই বিপদে পড়েছে। তাছাড়া তার ভাই টাকা নিয়ে যেতে বলবে কেন? ঝটপট করে আলমারি খুলে নিজের জমানো সব টাকা নিয়ে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে ইভা। বেলা প্রায় সকাল 9টা বাজে। তখনও প্রিয়তা ড্রয়িং রুমে বসে আছে সকলের সাথে। সেই রাতের বেলাতেই শরীর কাঁপিয়ে জ্বর এসেছে প্রিয়তার। তবু মেয়েটা এখনো আশা নিয়ে বসে আছে, এই বুঝি লোকটা ফিরে এলো, এসেই প্রিয় বলে ডাকবে তাকে। কিন্তু কই, এখনো আসছে না তো। গোটা একটা রাত কেটে গেল, লোকটা বাড়িতেই নেই। এসব ভেবে আবার ফুপিয়ে ওঠে প্রিয়তা। না জানি কিভাবে কোন অবস্থাতে আছে মানুষটা। তোফাজ্জল এহসান, আদিত্য, নিশু তিনজনে একসাথে দরজা দিয়ে ভেতরে আসছে। প্রিয়তা ভাবনা ছেদ ঘটায়। উৎফুল্লতার সাথে সে ছুটে যায় দরজার দিকে। বাইরে উঠান পর্যন্ত গিয়ে তৈমুরকে না দেখে ফিরে আসে। আপনার ছেলে কই বাবা? ওনাকে নিয়ে আসেননি? তোফাজ্জল এহসানকে জিজ্ঞেস করে প্রিয়তা। প্রিয়তা মা, তৈমুর ফিরে আসবে, 2 দিন অপেক্ষা করো। তোফাজ্জল এহসান প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, বাবা, আপনার ছেলে বাবা ওখানে কিভাবে থাকবে? উনি উনি তো। কথা বলতে বলতে টাল সামলাতে না পেরে ঢলে পড়ে যেতে নেয় প্রিয়তা। প্রিয়তার পাশেই দাঁড়িয়ে থাকা আফিয়া বেগম প্রিয়তাকে ধরে নেয়। সবাই ভেবে নেয় সারা রাত জ্বর নিয়ে বসে থাকার ফলে মেয়েটা জ্ঞান হারিয়েছে। প্রিয়তাকে নিচের ঘরে শুইয়ে রাখা হয়েছে। আফিয়া বেগম মেয়ের মাথার পাশে বসে জলপট্টি দিচ্ছে। তোফাজ্জল এহসান ডক্টরকে কল করেছে, এক্ষুনি এসে পড়বে। রুহানিকে দেখে তোফাজ্জল এহসান জিজ্ঞেস করে, ইফা কোথায়? এসএসসি থেকে দেখছি না কেন? রুহানি ভাবনায় পড়ে যায়। সত্যি তো, ইফা সেই যে উপরে গেল আর নিচে নামেনি, হয়তো ঘুমিয়ে পড়েছে। ইফা তো এখানেই ছিল, ঘরে গিয়েছে বোধহয়। তুমি একটু ডেকে নিয়ে আসো তো মা। চাচার কথা মতো রুহানি ইফাকে ডাকতে চলে যায়। বেশ অনেকটা সময় বাদে ফিরে আসে। হাঁপাচ্ছে মেয়েটা। তার হাতে ইফার ফোন। ইফাকে পাওয়া যাচ্ছে না চাচু, পুরো বাড়িতে দেখে এসেছি, ছাদেও নেই, বাড়ির পেছনের সিঁড়িতে ইফার ফোন পড়ে আছে। আমার মেয়ে কই? এনে দাও, আমার মেয়েরে এনে দাও না। প্রায় 7 ঘন্টা হতে চলল ইফা নিখোঁজ। এখনো মেয়েটার খোঁজ পাওয়া যায়নি। মেয়ের শোকে পাগল প্রায় হাসিয়া বেগম। আফিয়া বেগম, নুরি বেগম মিলেও কিছুতেই শান্ত রাখতে পারছেন না তাকে। কি করে শান্ত হবেন তিনি? একদিকে তার ছেলেটা বিনা অপরাধে জেলে পড়ে আছে, অন্যদিকে কলিজার টুকরো মেয়ে। মেয়েকে সে কখনো ফুলের টোকা লাগতে দেয়নি। আজ সেই মেয়ে বাড়িতে নেই। কোথায় আছে, কোন অবস্থায় আছে, কিচ্ছু জানে না কেউ। সে কিভাবে শান্ত থাকবে? এদিকে প্রিয়তার প্রেশার লো। ক্ষণে ক্ষণে চৈতন্য হারাচ্ছে মেয়েটা। হাসিয়া বেগমের কাছে নুরি বেগমকে রেখে মেয়ের কাছে আসে আফিয়া বেগম। সেলাইন চলছে প্রিয়তার। এগিয়ে গিয়ে মেয়ের মাথার পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলেন। কালকে থেকে একটা দানা পানি পেটে পড়েনি মেয়েটার। চেহারার কি বেহাল দশা হয়েছে। ইফা যে নিখোঁজ সে ব্যাপারে প্রিয়তাকে কিছুই জানায়নি কেউ। এমনিতেই মেয়েটা জ্ঞান ফেরাতে হাইপার হয়ে উঠছে। ডাক্তার সাহেব এসে প্রিয়তাকে চেক আপ করে গিয়েছে, তবে বাড়ির পরিস্থিতি দেখে কাউকে সেভাবে কিছু জানাতে পারেনি। কিন্তু মায়ের মন, প্রিয়তার শারীরিক অবস্থা দেখে আফিয়া বেগম কিছুটা আন্দাজ করেছিল। তাই সরাসরি ডাক্তারের সাথে কথা বলেন। তার ভাবনাই ঠিক, প্রিয়তা মা হতে চলেছে। একটা মেয়ের জীবনে এর থেকে সুন্দর মুহূর্ত একটাও নেই। তবে এই সময় তাদের বাড়িতে এমন বিপর্যয় চলছে যে সে কাউকে গিয়ে এই খুশির খবরটা খুশি মনে বলতেও পারছে না। ইরফান নিখোঁজের খবর পেয়ে মুবিনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি করবে না করবে মাথা কাজ করছিল না তার। হন্তদন্ত হয়ে ঈশান বাড়ি চলে আসে। ছেলেটা নিজেকে বোঝাচ্ছিল এটা ভেঙে পড়ার সময় না। এখন ভেঙে পড়লে ইফাকে কিভাবে খুঁজে বের করবে? তৈমুর থাকলে হয়তো কেউ তার বোনের দিকে হাত বাড়ানোর সাহস পেত না। কিন্তু এখন তৈমুরের অনুপস্থিতিতে মুবিনী খোঁজ বের করবে তার ইফাকে। তোফাজ্জল, এহসান, আদিত্য
মিশু সকলে মিলে পুলিশ স্টেশনে গিয়ে তাদের সাথে শহরের আনাচে কানাচে এভাবে খুঁজে বেরোচ্ছে। তৈমুরকে জানানোর সাহস পায়নি কেউ। কি জানাবে যে সে একদিন বাড়িতে নেই আর তার আদরের বোনকে কেউ তুলে নিয়ে গিয়েছে? কিভাবে কোন মুখে বলবে তারা? ঈশান বাড়িতে গিয়ে মুবিন প্রথমে বাড়ির পেছনের দিকে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না। ক্যামেরা সিঁড়িঘর থেকে অন্যদিকে ঘোরানো। পেছনের গেটের ফুটেজ দেখা যাচ্ছে দুইজন লোক ইভাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মুবিন নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। এটা কার কাজ হতে পারে এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। গাড়ির নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে না। খানিকটা জুম করলেও কোনো লাভ হলো না। হুট করে কিছু একটা মনে হতে মুবিন ফোন বের করে কাউকে কল করে। অপর পাশে কে কি বললো শোনা গেল না, কিন্তু মুবিনের মুখাবয় পাটির থেকে অনেকটা বেশি আতঙ্কিত হয়ে গেল। মুবিন এহিসান বাড়ির পেছনের গেট দিয়ে বের হয়ে গেছে। উলি গলিতে যাকে সামনে পাচ্ছে তাকে ইফার ছবি আর ওই কালো রঙের গাড়ি দেখিয়ে জিজ্ঞেস করছে কোন দিকে যেতে দেখেছে কিনা। ছেলেটা প্রায় গোটা দিনটাই এইভাবে করে ইফাকে খুঁজছিল, কিন্তু এখনো ফলাফল শূন্য। দুই একজন গাড়ি দেখে চিনতে পারলেও বিশেষ কোনো তথ্য দিতে পারেনি। পুরোটা সময় মুবিন মনে মনে দোয়া করছিল ইফা যেন ঠিক থাকে, ইফার যেন কোনো ক্ষতি না হয়। একটা সময় এসে মুবিন ভেঙে পড়ে। ক্ষমতার জোর ছাড়া তাদের মতো সাধারণ মানুষ এই দুনিয়ায় অসহায়। গোটা একটা দিন কেটে গেল। সে কোথায়? এভাবে কতক্ষণ সেই ফাঁকে খুঁজবে? কি করবে, কোথায় যাবে দিশেহারা হয়ে পড়ে মুবিন। হাঁটা থামিয়ে রাস্তার ধারে ফুটপাতে বসে পড়ে। কোথায় আপনি? কোথায় ইফা? আমি যে আর পারছি না। কোথায় গেলে? কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ ইফার সুরক্ষা করুন, ওর যেন কোনো ক্ষতি না হয়। ফুটপাতের রাস্তা ধরে হেঁটে যাওয়া সাধারণ মানুষজন মুবিনের রাহাজারি বাঁকা চোখে তাকাচ্ছে। কেউ কেউ তো কানে ঘষা শুরু করেছে তার পাশে দাঁড়িয়ে। আচমকা মুবিনের ফোন বেজে ওঠে। ফোন নিয়ে কানে ধরতেই মুবিনের মুখাবয়ব বিচিত্র হয়ে ওঠে। ক্ষিপ্ত কণ্ঠে বলে, ওই জানোয়ারকে আমি ছাড়বো না। ওর রক্ত দিয়ে আমি গোসল করব। ও আমার ইফার দিকে হাত বাড়াইছে। আমি আসছি, তুই শুধু ওরে আটকায় রাখিস। ঢাকা শহর থেকে অনেকটা দূরে একটা আধ ভাঙা টিনের দোতলা ঘর। সেই ঘরে হাত পা বাঁধা অবস্থায় নিজেকে বেহুশ হয়ে পড়ে আছে ইফা। তাকে ঘেরাও করে বসে আছে কয়েকজন মানুষরূপী পশু। হঠাৎ করে ট্রেনের ঝিকঝিক আওয়াজে ইভা নড়ে চড়ে ওঠে। হালকা করে চোখ খুলতেই নিজের সামনে কয়েকজন পুরুষ মানুষ দেখে চোখ মুখ আতঙ্কিত হয়ে যায়। পিছিয়ে যেতে চায়, তবে হাত পা বাঁধা অবস্থা থাকায় খুব একটা সুবিধা করতে পারে না। সেখানে উপস্থিত একজন বলে ওঠে, এতক্ষণে মামুনের ঘুম ভাঙলো, বলেই বিচ্ছিরি ভাবে হাসতে শুরু করে। তার সাথে যোগ দেয় বাকি সবাই। হুট করে দোতলা টিনের ঘরের আধ ভাঙা দরজা খুলে দুজন মানুষ ভেতরে ঢোকে। এবার চোখ বড় হয়ে যায়। এনাকে সেই এর আগেও কোথাও একটা দেখেছে। মুখলেশ এগিয়ে আসছে ধীর পায়। তার পাশেই হেঁটে আসছে আরেকজন। মুখলেশ এগিয়ে এসে ইভার সামনে হাঁটু ঘেড়ে বসে। দুগাল চেপে ধরে বাজখাই কণ্ঠে বলে, বলে খিক খিক করে হেসে ওঠে। এরপর সকলের উদ্দেশ্যে বলে, তোরা বাইরে যা। ভাই আরেকটু রাত হতে দিন, রাতেই তো আসল মজা। মুখলেশের সাথে আসা ছেলেটা আমতা আমতা করে বলে ওঠে। ছেলেটার কথার ধরন শুনে খিচিল হেসে তাকায় তার দিকে। ছেলেটার চোখে ভয়। এরপর বাকিদের উদ্দেশ্যে বলে, এ নিয়ে বাঁধে রাখ। মুখলেশ বলার সাথে সাথে বাকি ছেলেগুলো সেই ছেলেটাকে ধরে ফেলে। ছেলেটার চোখ মুখ রক্তশূন্য হয়ে যায়। এবার কি হবে মেয়েটার? দুদিন আস্তে আস্তে তো মুখলেশ যা করার সে করে ফেলবে। তারা সবাই চলে যেতেই মুখলেশ বিচ্ছিরি ভাবে হাসে এবার দিকে তাকিয়ে। মেয়েটা ছটফট করছে, হাতের বাঁধন খুলতে যাচ্ছে কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। হাওমাও করে কাঁদছে মেয়েটা। কি করবে, কি করে নিজের ইজ্জত বাঁচাবে এই হিংস্র পশুর কাছ থেকে? ভাইয়া, ভাইয়া কোথায় তুমি? বাঁচাও আমাকে। ও ভাইয়া, মুবিন, আপনি শুনতে পাচ্ছেন? আসছেন না কেন আমাকে বাঁচাতে? আমি আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচান। আমি মরে যাব ভাইয়া। মুবিন, আপনি কোথায়? আমাকে বাঁচাতে আসছেন না কেন? আফসোস, এবার এই আত্মচিৎকার তার ভাইয়ের কান পর্যন্ত পৌঁছালো না। সে তো জানেও না তার বোন কত বড় বিপদে আছে। দিনের আলো ফুরিয়ে ধরণীতে সন্ধ্যা নামলো বলে এমন সময় হাইওয়ে দিয়ে লাল কালো রং মিশ্রিত বাইক বেপরোয়াভাবে এগিয়ে যাচ্ছে। মুবিনের ফোনে কাল হুট করেই অচেনা নাম্বার থেকে কল এসেছিল। লোকটা তার কাছে কিছু টাকা প্রস্তাব করেছিল।
প্রস্তাবটা ছিল এমন যে টাকার বিনিময়ে মোখলেশ কোথায় লুকিয়ে আছে সেই লোকেশন তাকে পাঠিয়ে দেবে। কিন্তু মুবিন তখন অতটাও আমলে নেয়নি বিষয়টা। তার কাছে মোখলেশের সাজানো প্ল্যান মনে হয়েছিল। আজ যখন ইফাকে খুঁজে পাওয়ার কোনো পথ বের করতে পারছিল না, তখন হুট করেই লোকটার কথা মনে পড়ে। হতেও তো পারে ইফাকে মোখলেশ তুলে নিয়ে গিয়েছে, এই ভেবে কল করে লোকটাকে। কিন্তু আশানুরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। লোকটা তাকে জানিয়েছিল মোখলেশ তাদের ডেরায় কোনো মেয়ে আনেনি। এরপর মুবিন মোখলেশের পরিত্যক্ত সকল গোডাউনে খোঁজ করে, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায় না। আশা হারিয়ে রাস্তায় রাস্তায় ইফার ছবি দেখে রাস্তার মানুষের কাছে জিজ্ঞেস করতে লাগলো দেখেছে কিনা। আদতে এইভাবে কি কাউকে খুঁজে পাওয়া সম্ভব? না তো। সে জানতো ইফাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে, রাস্তার মানুষের তাকে দেখার কথা না। তবু রাস্তায় রাস্তায় ঘুরে গাড়ির ছবি আর ইফার ছবি দেখিয়েছে সবাইকে। যখন আশাহত হয়ে রাস্তার ধারে বসে পড়ল, ঠিক তখনই ওই লোকটা পুনরায় কল করে তাকে, জানায় কোনো একটা মেয়েকে তুলে এনেছে মোখলেশ। মুবিন মেয়েটার বর্ণনা শুনে বুঝতে পারে মেয়েটা আর কেউ না, তার ইফা, তার ভালোবাসা। লোকটা তার ফোনে লোকেশন পাঠিয়ে দেয়। এরপর মুবিন সেই লোকেশন আদিত্যের ফোনেও পাঠিয়ে দেয়। মুবিন এখন সেই রাস্তা ধরেই এগোচ্ছে, কিন্তু এখন এসে তার মন কুগাইছে। একটু বাদে বাদে ওই লোকটাকে কল করছে, কিন্তু ফলাফল শূন্য। লোকটার ফোন বন্ধ বলছে। মুবিন গাড়ির গতি বাড়ায়, একটার পর একটা গাড়িকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। ছেলেটা পারছে না ডানা মেলে উড়ে চলে যেতে। যে পর্যন্ত না ইফাকে সে সুস্থ অবস্থায় চোখের সামনে দেখতে পাবে, তার আগে মনের ভেতরে এই রক্তক্ষরণ থামানো সম্ভব না, কিছুতেই না। আফিয়া বেগম প্রিয়তাকে ঘুমোতে দেখে এসেছে কিছুক্ষণ আগে। সারাদিন ধরে চিৎকার করে কান্নাকাটি করা হাসিয়া বেগম চুপ মেরে আছেন। ক্লান্ত শরীর নিয়ে জায়নামাজে বসে শেষদায় লুটিয়ে আছেন তিনি। আল্লাহর কাছে মেয়ের প্রাণ ভিক্ষা চাইছেন হয়তো। রুহানি, আফিয়া বেগম, নুরি বেগম মেলে বসে আছেন হাসিয়া বেগমের কাছে। সকলের চোখেই পানি। নুরি বেগম হু হু করে কাঁদছেন। তিনি ভেবে পায় না ইফার মতো প্রাণবন্ত একটা মেয়ে, তার সাথে কারো কী নিয়ে শত্রুতা থাকতে পারে। তাকে কে বোঝাবে তৈমুরের শত্রুদের হাত থেকে তাদের বাড়ির ফুটফুটে মেয়েটা রেহাই পায়নি। কার নজর লাগছে আমার সুখের সংসারে? আল্লাহ, আমার ছেলে মেয়েদের হেফাজত করো। বলেই আবারও ডুকরে কেঁদে ওঠে হাসিয়া বেগম। আফিয়া বেগম জায়নামাজের পাশে জায়গা করে বসে পড়ে। তার মুখ দিয়ে কোনো সান্ত্বনার বাণী বের হয় না। কি বলবেন তিনি? কি বললে শান্ত করবেন হাসিয়া বেগমকে? এক রাতের ব্যবধানে এই বাড়ির সুখের সংসারে কি বিপর্যয় নেমে এলো। হুট করে রুহানির ফোনে নিশোর কল আসে। মেয়েটা তড়িঘড়ি করে রিসিভ করে। ইফার খোঁজ পাওয়া গেছে রুহানি, বাড়ির সবাইকে দোয়া করতে বলো, বোনকে নিয়ে যেন জলদি ফিরতে পারি। বলেই রুহানিকে কিছু বলতে না দিয়ে ফোন রেখে দেয় নিশো। রুহানি নিশোর কণ্ঠ শুনে টের পেল নিশো কাঁদছিল। কে ফোন করেছিল? নুরি বেগম প্রশ্ন করেন মেয়েকে। সবাই মুখিয়ে আছে কোনো সুখবরের আশায়। ইফার খোঁজ পাওয়া গেছে মা, আব্বুরা সেদিকেই যাচ্ছে এখন। এ খবর শুনে হাসিয়া বেগম ফের সিজদায় লুটিয়ে পড়ে। তোমরা এইভাবে কাঁদছো কেন? আর ইফা, ওর কি হয়েছে? দরজায় মাথা এলিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা। একটা কদ ভাঙা টিনের ঘরের সামনে এসে মুবিনের বাইক থামলো। লোকেশন চেক করে দেখে নিল এটাই সেই জায়গা কিনা। হ্যাঁ, এটাই সেই জায়গা। এখানেই আছে ইফা। মাথার হেলমেট নামিয়ে এগিয়ে যেতে থাকেন মুবিন। প্রতিটি কদমের সাথে সাথে যেন বুকের বাঁ পাশে বইতে থাকা ঝড়ের তীব্রতা বাড়ছে। ভাঙা দরজার দিকে হাত বাড়াতেই খেয়াল করে তার হাত কাঁপছে, প্রচণ্ড গতিতে কাঁপছে। মুবিন আর দেরি না করে ভিড়িয়ে রাখা দরজা খুলে ভেতরে ঢোকে। সামনে তাকাতেই মুবিনের বুক ধক করে ওঠে। ছেলেটার মাথায় বোধহয় আকাশ ভেঙে পড়ে। দৌড়ে এগিয়ে যায় সামনের দিকে। মেঝেতে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে ইফা। ফ্লোর জুড়ে রক্তের ছোপ ছোপ দাগ। মুবিন আশেপাশে ইফার জামা খুঁজে না পেয়ে নিজের পরনের শর্ট ইফার গায়ে জড়িয়ে নেয়। ইভা, এই ইভা, শুনতে পাচ্ছেন? এই এই ইভা। গালে হাত দিয়ে রাখছে মুবিন। হালকা করে চোখ খুলে ইফা। চোখের সামনে মুবিনকে দেখে ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। আপনি এলেন না আমাকে বাঁচাতে? ভাইয়াও এলো না? সব শেষ, আমার সব শেষ। মুবিন ঝাপসা চোখে ইফাকে পাজাকোলা করে তুলে নেবে, ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করে মুখলেশ। মুখলেশকে দেখে মুবিন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। ক্ষিপ্ত হয়ে এগিয়ে যায় মুখলেশের দিকে। মুবিনকে এগিয়ে আসতে দেখে মুখলেশ বন্দুক তাক করে তার দিকে।
তা দেখে মুবিন নিজেও তার বন্দুক বের করে এগিয়ে যেতে থাকে। তোরেও আজ তোর বাপের কাছে পাঠামো। বলেই হুহা করে হেসে ওঠে মোখলেস। এই কথাই যথেষ্ট ছিল মুবিনকে ট্রিগার করতে। মুবিন গুলি ছুঁড়ে মোখলেসের পা বরাবর। মোখলেস মাটিতে গড়িয়ে পড়ে। মুবিন আবারও গুলি ছুড়বে, তার আগেই মোখলেস ইফার দিকে তাক করে গুলি ছোড়ে। ইফা, মুবিন দৌড়ে ইফার কাছে যায়। হাঁটুর কিছুটা উপরে গুলি লেগেছে মেয়েটার। তোর আগে আমি ওরে শুয়ে দিয়েছি। মুবিনের আমি জিতে গেলাম। পেছন থেকে মোখলেস বলে ওঠে, সালা হারাম চাদা। বলেই মোখলেসের দিকে এগিয়ে যায়, বুক বরাবর গুলি ছুড়ে। মুহূর্তেই মোখলেসের বুক ঝাঁঝরা হয়ে যায়, লুটিয়ে পড়ে মাটিতে। এতেও মুবিন ক্ষান্ত হয় না। এগিয়ে এসে নিজ হাত দিয়ে মোখলেসের মুখ খুলে মুখের ভেতর গুলি করে। ইফাকে পাজা গোলা করে তুলে নেয় মুবিন। ইফার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মানুষরূপী পশুগুলো তার সব শেষ করে দিয়েছে। ভেঙে ভেঙে খুব কষ্টে উচ্চারণ করে, আপনার সাথে বোধহয় সংসার হলো না উকিল সাহেব। ভালোবাসি আমি, আমায় ভুলে যাবেন না। কালকেই তো তৈমুর ভাইয়ের কেস কোর্টে তোলা হবে, সাক্ষী বা প্রমাণ জোগাড় করতে পেরেছো কি? আদিত্য প্রশ্ন করে মুবিনকে। হয়তো এই সময় মুবিনকে এই প্রশ্ন করা তার উচিত না, তবু তাদের হাতে তো সময় নেই। ভিকটিমের দেহে যে গুলি পাওয়া গিয়েছে ওইটা আর তুমুর ভাইয়ের বন্দুকের গুলি ম্যাচ করলেই সত্যি মিথ্যের যাচাই করা যাবে। ফরেন্সিক বিভাগ তদন্ত করছে, তার ভিত্তিতেই তুমুরকে নির্দোষ প্রমাণ করা যাবে। মুবিন আদিত্যকে বুঝিয়ে বলে, মোখলেসের মতো দাগি আসামি এমন কাঁচা প্ল্যান সাজাবে, ঠিক হজম হচ্ছে না। তোমরা কিছু একটা মিস করে যাচ্ছ। মোখলেসের আসল টার্গেট সব সময় ইফার ছিল। তুমুর বাড়ি থাকলেও ও কখনোই ইফাকে তুলে নিয়ে যেতে পারতো না, তাই প্ল্যান সাজিয়ে সবার আগে তুমুরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে এসব করলো। শুরু থেকেই ইফা ছিল টার্গেট। উপস্থিত সকলে মুবিনের কথার সাথে মিল খোঁজে। হ্যাঁ, হয়তো এটাই ছিল মোখলেসের প্ল্যান। কোথাও না কোথাও এসবের জন্য মুবিন নিজেকে দোষী মনে করে। ছোটবেলা থেকেই মুখলেস মুবিনের পছন্দের জিনিসগুলো নষ্ট করে দিত, নয়তো নিয়ে নিত। এই অভ্যাসটা তার বড় হয়েও ছিল। হয়তো এর জের ধরে পছন্দের মানুষের দিকে হাত বাড়িয়েছিল। বুক ছেড়ে কষ্টগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়, তবে সে তো পুরুষ মানুষ, সবার সামনে কিভাবে কষ্ট প্রকাশ করবে। ইফাকে হসপিটালে নিয়ে আসার পর ওই স্থানে পুলিশ সহ তোফাজ্জল হাসান উপস্থিত হয়। ঘটনাস্থলে পৌঁছে মোখলেসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে আর তদন্ত বাড়েনি। মূলত তোফাজ্জল হাসান বাড়তে দেননি। নিজের মেয়ে সম্পর্কিত কোনো খবর মিডিয়া পর্যন্ত পৌঁছাক তা তিনি চাচ্ছেন না, এতে করে মেয়েটা আরও ভেঙে পড়বে। গুলিটা ইফার পায়ে লেগেছিল, অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হয়েছে। মানুষরূপী হিংস্র পশুর নির্যাতন সহ্য করতে পারেনি ইফা, তাই হয়তো 13 ঘন্টা কেটে যাওয়ার পরও জ্ঞান ফেরেনি। কেবিন থেকে বেরিয়ে এসে একজন মহিলা ডক্টর, পরিবারের সকলে এগিয়ে যায়। সবাই মুখিয়ে আছে কোনো সুখবর শোনার আশায়। আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, তবে উনি এখনও ডান পা নাড়তে পারছেন না। আপনাদের রোগীর প্রতি সতর্ক থাকতে হবে, ওকে একা থাকতে দিবেন না কখনো। এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাওয়ায় ওনার মেন্টাল হেলথ ঠিক নেই। এ ধরনের পেশেন্টের আত্মহত্যার প্রবণতা বেশি থাকে। আমি আমার মেয়ের সাথে দেখা করব। হ্যাঁ, দেখা করতে পারবেন, তবে ওনাকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করবেন না। হাসিয়া বেগম, তোফাজ্জল হাসান সহ বাড়ির অনেকেই কেবিনে ভেতরে ঢোকে। তুমি ভেতরে দেখা করতে গেলে না? দেয়ালে পিঠ এলিয়ে দাঁড়িয়ে থাকা মুবিন ক্লান্ত চোখে আদিত্যের দিকে তাকায়, শান্ত স্বরে বলে, আমার কি সেই অধিকার আছে? মুবিনের কথার কিছু একটা ছিল, যেন তার আক্ষেপ হচ্ছে, ভীষণ আক্ষেপ হচ্ছে এই অধিকার বোধ না থাকায়। পুরো শরীর জুড়ে ব্যথায় জর্জরিত। ইফার বন্ধ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হাসিয়া বেগম নিজেকে যথাসাধ্য আটকে রেখেছেন। মেয়ের সামনে ভেঙে পড়া যাবে না, মেয়েকে সাহস দিতে হবে। শুয়ে থাকা ইফার পাশে গিয়ে দাঁড়িয়ে হাসিয়া বেগম, ইফা, আম্মু এসেছি দেখো। হালকা করে চোখ খুলে ইফা মাকে দেখে হুহু করে কান্নায় ভেঙে পড়ে। কান্নামাখা কণ্ঠে ভেঙে ভেঙে বলে, আমার ভেতর জ্বলছে মা, পুড়ে যাচ্ছি আমি। কি হলো আমার সাথে? হাসিয়া বেগম আঁচলে মুখ থেকে কান্না বন্ধ করতে চেষ্টা করছে। তার ফুলের মতো মেয়েটার একই হয়ে গেল। ইফা চোখ ঘুরিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকায়। বাবাকে দেখতে পেয়ে ভাঙা ভাঙা কণ্ঠে আবারও বলে,
আপু কষ্ট হচ্ছে, ওরা অনেকে মিলে কষ্ট দিয়েছে আমাকে। কেবিনে উপস্থিত সকলের চোখে পানি। বাড়ির মধ্যমণি মেয়েটা কে এমন পাপ করেছিল যে শাস্তি এইভাবে পেতে হলো ওকে। তোফাজ্জল এহসান আর থাকতে পারে না সেখানটায়। মেয়ের এমন কথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে তার। কেবিন থেকে বেরিয়ে যায় তোফাজ্জল এহসান। তোফাজ্জল এহসানকে বের হতে দেখে তার দিকে এগিয়ে যায় মুবিন। কেবিনের দরজা ঠিকভাবে লাগানোর আগেই আমি ইফাকে বিয়ে করতে চাই আঙ্কেল। মেয়ের এমন অবস্থা, তার উপর মুবিনের এমন প্রস্তাব শুনে মাথা ঠিক রাখতে পারে না তোফাজ্জল এহসান। রাগ দুঃখে একসাথে মিলে কষিয়ে চড় মারে মুবিনের গালে। আমার মেয়ে ভেতরে কাতরাচ্ছে, তুমি এসেছো ওকে বিয়ে করতে, লজ্জা করে না? মুবিন মাথা নিচু করে নেয়। তার যে অধিকার লাগবে ইফাকে একটু দেখার আবদার করার জন্য হলেও তার সেই অধিকার লাগবে। ইফার যত্ন নেওয়ার জন্য হলেও তার সেই অধিকার লাগবেই লাগবে। সারা জীবন বুকের মাঝে আঁকড়ে ধরে রাখতে হলেও তার সেই অধিকার লাগবে। মারুন, হাড়ও মারুন, তবু আমি ওকেই বিয়ে করতে চাই। রাগে কটমট করে তোফাজ্জল এহসান। আমার মেয়ে আমার কাছেই থাকবে, ওকে বিয়ে দেবো না আমি। আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে। আপনার মেয়ে আপনার বাড়িতেই থাকুক, তবু আমি ওকে বিয়েই করবই। কেবিনের দরজা ভিড়িয়ে থাকার কারণে বাবা আর মুবিনের মাঝে প্রতিটি কথা ইফার কান অবধি পৌঁছেছে। চোখ বন্ধ করে নেয় মেয়েটা। চোখের অশ্রু যেন বাঁধ মানছে না। তার সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও কেন উনি বিয়ে করতে চাইছে? ইফা তো তার উকিল সাহেবকে মন থেকে ভালোবাসে, কিন্তু সে তো অপবিত্র। সে কিভাবে তার উকিল সাহেবকে বিয়ে করবে? সে যে চায় না তার উকিল সাহেবকে এভাবে ঠকাতে, একদমই চায় না। আজ তৈমুরের কেস কোর্টে তোলা হবে। বাড়ির ছেলেরা সকলে সেখানে গিয়েছে। তৈমুরের হয়ে কেস লড়ছে মুবিন। বাড়ির ব্যাপারে এখনও এসব কিছুই জানে না তৈমুর। নিজের স্ত্রীর শারীরিক অবস্থার কথাও জানে না সে। প্রিয়তার প্রেগনেন্সির খবর এখনও আফিয়া বেগম ছাড়া কেউ জানে না। প্রিয়তা নিজেও জানে না তার মাঝে ছোট একটা প্রাণ বড় হচ্ছে। বাড়ির ওপর দিয়ে যা সব হচ্ছে এমন অবস্থাতে কি বলা যায়? আফিয়া বেগম ভেবেছেন তৈমুর বাড়ি ফেরুক, আস্তে ধীরে সব কিছু ঠিক হলে সবাইকে জানানো যাবে, সাথে প্রিয়তাকেও। ইফার সাথে কাল রাতে রুহানি আর হাসিয়া বেগম ছিলেন। কিছুক্ষণ আগে বাড়ির অন্য সদস্যরা হসপিটালে এসেছে, সাথে প্রিয়তা নিজেও এসেছে। আফিয়া বেগম এই শরীর নিয়ে তাকে নিয়ে আসতে চায়নি, কিন্তু তার কোনো বারণ প্রিয়তা শোনেনি। তার বোন ইফা, প্রিয় বান্ধবীর এমন এক সময় সে ঘরের কোণে বসে থাকবে নিজের অসুস্থতার জন্য? এটা কি হয় কখনো? আফিয়া বেগম, হাসিয়া বেগম, রুহানি, সামিরা, প্রিয়তা সকলেই হসপিটালে ইফার কেবিনে বসে আছে। ইফার কেবিনে এত মানুষের ভিড় দেখে নার্স বারবার এসে বলে যাচ্ছে কেবিন ফাঁকা রাখতে, এখানে এত লোকের ভিড় না করতে, কিন্তু ইফা কাউকে যেতে দিচ্ছে না। বারবার বলে উঠছে, যেও না তোমরা, আমার ভয় করে। তাই তো ডাক্তারের নির্দেশে শোনার পরও কেউ কেবিন থেকে নড়ছে না। প্রিয়তা আর আফিয়া বেগম কিছুক্ষণ আগে এসেছে, এসে দেখে ইফা ঘুমিয়ে আছে। ঘুমন্ত ইফার পাশে বসে আছে প্রিয়তা। আমার ছেলে কখন ফিরবে? আদিত্যকে একটু ফোন দে প্রিয়তা। প্রিয়তাকে উদ্দেশ্য করে বলে হাসিয়া বেগম। প্রিয়তা বাড়ি থেকে বের হওয়ার আগে বাবার ফোনে, আদিত্যের ফোনে কল করেছিল। তখনও কোর্টের কার্যক্রম শুরু হয়নি। প্রিয়তা তো তাদের সাথেই যেতে চেয়েছিল, কিন্তু তাদের সায় জানায়নি কেউ। মেয়েটা যে মুখিয়ে আছে একজন মানুষটাকে দেখার জন্য। এখন ঘড়িতে 11:30 বাজছে। কোর্টের কার্যক্রম তো 9:30 শুরু হয়ে যাওয়ার কথা। প্রিয়তা ফোন বের করে আদিত্যকে কল করে, তবে সে ফোন ধরে না। 3 থেকে 4 বার কল দেওয়ার পরও কল রিসিভ হয়নি। ফোন ধরছে না তো মামনি। চিন্তা করিস না, হয়তো এখন ব্যস্ত আছে। আফিয়া বেগম বলেন। হাসিয়া বেগম উত্তর করে না, কিছু একটা ভাবছেন তিনি। পরক্ষণেই প্রিয়তাকে বলে, প্রিয়তা, তুই এক কাজ কর, তুই রুহানিকে নিয়ে বাড়ি যা। বাড়িতে তো কিছু রান্না করা নেই, তুই গিয়ে কিছু রান্না কর। আমার ছেলেটা আসবে, তৈমুর আসবে। তৈমুরকে নির্দোষ প্রমাণ করতে খুব একটা কসরত করতে হয়নি মুবিনকে। তৈমুরের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ কোর্টে পেশ করতে পারেনি বিরোধী পক্ষ। কোর্ট চত্বরের বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছিল তৈমুরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাদের সবাইকে উপেক্ষা করে তৈমুর সোজা গাড়িতে গিয়ে বসে। ড্রাইভিং সিটে গাড়ি চালাচ্ছে আদিত্য, তার পাশের সিটে আশরাফুদ্দিন বসা। পেছনে তৈমুর, নিশু আর তোফাজ্জল এহসান। তৈমুর বেশ অনেকটা সময় ধরতেই খেয়াল করছে সবাই কেমন চুপচাপ। সে জিজ্ঞেস করে, বাবা, বাড়ির সব ঠিক আছে তো? তোফাজ্জল এহসান তৈমুরের দিকে অসহায় নজরে তাকায়। ইফা? ইফার কি হয়েছে?
গাড়ি জুড়ে নীরবতা, কেউ কিছু বলছে না। তৈমুর চিৎকার করে বলে, কেউ বলছো না কেন? কি হচ্ছে? এই নিশো, আদিত্য, কেউ তো বলবি। তোফাজ্জল এহসান মৃদু স্বরে আদিত্যকে উদ্দেশ্য করে বলে, আদিত্য, হসপিটালের দিকে চলো। তোফাজ্জল এহসান আর কিছু বলে না। শক্তপোক্ত মানুষটার চোখে পানি দেখে তৈমুরের অস্থিরতা আরও বাড়ছে। বোনের জন্য ভাইয়ের এই অস্থিরতা দেখে নিশুর নিজের বোনের কথা মনে পড়ে যায়। শূন্যতায় বুকটা হু হু করে ওঠে। তৈমুরের অস্থিরতা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলতে থাকে নিশু। কোর্টের সকল কার্যক্রম শেষ করে মুবিন নিজের বাইকে উঠে বসে। 2 দিন শরীরের ওপর যা ধকল গেল, শরীর ক্লান্ত, তবে মন, সে তো পড়ে আছে সিটি হসপিটালে। খুব করে দেখতে ইচ্ছে করছে ইফাকে। কাছে বসে থেকে মাথায় একটু হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু চাইলে কি সব কিছু পাওয়া যায়? যায় না। তেমনই মুবিনের এই ইচ্ছা পূরণ করার ক্ষমতা তার নেই। চাপা এক দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দেয় সে। নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসা মেয়েটাকে একটা দুর্ঘটনার জন্য ছেড়ে দেবে? ভালোবাসা কি কোনো ছেলে খেলা? ভাগ্যে কি আছে তার জানা নেই। তবে ইফাকে পাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখবে না মুবিন। হসপিটালের সামনে গাড়ি থামতেই তৈমুর নেমে যায় গাড়ি থেকে। নিশু গাড়ি থেকে নেমে তৈমুরের পিছু পিছু যেতে থাকে। তৈমুর পারছে না উড়ে বোনের কাছে যেতে। তৈমুরের পায়ের গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে নিশু। কেবিনের দরজা হুট করে খুলে যাওয়ায় খানিকটা চমকে ওঠে সকলে। আফিয়া বেগম, নুরি বেগম দুজনেই দরজার দিকে তাকায়। তৈমুরকে দেখে ঠোঁট এলিয়ে হাসে দুজনেই। তৈমুর আশেপাশে কাউকে লক্ষ্য না করে ইফার বেডের দিকে তাকায়। প্রাণোচ্ছল বোনের এমন করুণ অবস্থা দেখে চোখ জ্বলছে তার। হালকা পায়ে এগিয়ে গিয়ে বেডের সাইডে থাকা চেয়ারে বসে পড়ে। মেয়েটার সেলাইন চলছে গালে, গলায় কয়েক জায়গায় ছোট ছোট ব্যান্ডেজ করা। তৈমুর হাত বাড়িয়ে ইফার মাথায় হাত রাখে। হাসিয়া বেগম ওয়াশরুমে ছিলেন। বের হয়ে তৈমুরকে দেখে হু হু করে কেঁদে ওঠে। তৈমুর, এসেছিস বাবা? আমার ইফা। কিছু বলতে যাবে তৈমুর, তাকে থামিয়ে দেয়। এবার কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে মা। মা আর ভাইয়ের কথোপকথনে ইফা ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। পাশ ফিরে ভাইকে বসে থাকতে দেখে ইফা ঠোঁট উল্টিয়ে দেয়। চোখ বেয়ে পানি পড়ছে মেয়েটার। ভেঙে ভেঙে বলে, ভাইয়া, আমি তোমাকে ডেকেছি, অনেক ডেকেছি, উকিল সাহেবকে ডেকেছি, তোমরা এলে না। আমাকে ভীষণ কষ্ট দিয়েছে ওরা। বোনের কান্নামাখা কথাগুলো শুনে তৈমুরের চোখ ঝাপসা হয়ে ওঠে। বুকের মাঝে কেমন অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে। তার বোন কী নরক যন্ত্রণা সহ্য করেছে আর সে জানতেই পারেনি। সে কেমন ভাই। ভাই এসে গেছে, সব ঠিক করে ফেলবো। ওই জানোয়ারের টুকরো টুকরো করে কোত্তা দিয়ে খাওয়াবো আমি। রাগে চোখ মুখ লাল হয়ে উঠছে তৈমুরের। কেমন হিংস্র দেখাচ্ছে তার মুখ। মনিব ছেলেটা খোলেশকে মেরে ফেলেছে? নুরি বেগম বলেন, একা ছিল না ভাই, অনেকজন ছিল, অনেকজন ওরা। ইফার কান্নার জোর বাড়ছে, সাথে পাগলামিও। রোগীর চিৎকার শুনে ছুটে আসে নার্স। ইফার এমন অবস্থা দেখে তাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে। বাকিদের উদ্দেশ্যে বলে, আপনারা দয়া করে পেশেন্টকে ওই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না বা পেশেন্টের সামনে কান্নাকাটি করবেন না, এতে ওনার মানসিক ক্ষতি বাড়বে। তৈমুর কেবিন থেকে বের হয়ে বাইরে থাকা সোফায় ধপ করে বসে পড়ে। মাথা শূন্য শূন্য লাগছে। তৈমুর, এটা ভেঙে পড়ার সময় না। অপরাধীর এমন শাস্তি দিতে হবে যাতে সাধারণ মানুষের মনে এই জঘন্য কাজ করার চিন্তা এলেও রুহ কাঁপে। তৈমুর মাথা উঁচিয়ে তাকায়। অভ্র আর রবিন দাঁড়িয়ে আছে। এত সব হয়ে গিয়েছে, তারা দুজনে এইসব সম্পর্কে অবগত ছিল না। নিশু কল করেছিল বিধায় আজ জানতে পেরেছে। শোনা মাত্র ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়ে দুজনে। অভ্রের কথায় মাথা নাড়ে তৈমুর। আকাশ একই হসপিটালে ভর্তি, সবাই সেদিকে এগিয়ে যায়। শাহিদ সেখানেই আছে। সবাই মিলে এক একটাকে ধরে নিজ হাতে শাস্তি দিবে তৈমুর। দুপুর 1টার দিকে তৈমুর হসপিটাল থেকে বেরিয়েছে, এখনও বাড়ি ফেরেনি সে। হাসিয়া বেগম প্রিয়তাকে ফোন করে জানিয়েছেন তৈমুরের ব্যাপারে। রান্নার কাজ শেষ করে প্রিয়তা অপেক্ষার প্রহর গুনছে, কখন আসবে লোকটা। দুপুরে খাবারও খায়নি সে। লোকটার সাথে একসাথে খাবে এই ভেবে। তবে দিনের আলো গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। এখনও তার বাড়িতে আসার নাম নেই। অজু করে এসে মাগরিবের নামাজে দাঁড়ায় প্রিয়তা। নামাজ শেষে ফ্লোরে বসে দোয়া পড়ছিল। হুট করে কোত্থেকে যেন তৈমুর এসে প্রিয়তার কোলে মাথা রেখে ফ্লোরে শুয়ে পড়ল। প্রিয়তা চমকায়। সে তৈমুরের অপেক্ষায় ছিল, তবে লোকটা যে আচমকায় এইভাবে সামনে আসবে তা মাথায় আসেনি। প্রিয়তার অবাক করা মুখ দেখে তৈমুর মৃদু হেসে বলে, প্রিয়, আমি এসেছি তো। প্রিয়তা তৈমুরের গাল ছুঁয়ে দেয়। আপনি
আপনি বলতে বলতে হু হু করে কেঁদে ফেলে মেয়েটা। তৈমুর প্রিয়তার পাশে বসে তাকে আগলে নেয়। রিল্যাক্স প্রিয়, ডোন্ট ক্রাই। এই দেখ, আমি তোর সামনে। আপনি আপনি কেন কালকে ছিলেন না? ইফা, আমাদের ইফা। মেয়েটার কান্নার দরুন কথা বলতে পারছে না। ইফার প্রসঙ্গ উঠতে তৈমুরের বুক ভারী হয়। না জানি কতটা যন্ত্রণার মাঝে ছিল তার ইফা। নিজের দুর্বলতা প্রকাশ করতে নারাজ সে। মৃদু আওয়াজ করে নিজেকে ধাতস্থ করে বলে, আমি এসে গেছি প্রিয়, সব সামনে নেব। তৈমুর হাত বাড়িয়ে প্রিয়তাকে আগলে নেয়। তড়িৎ গতিতে মাথা তোলে প্রিয়তা, নাক মুখ কুচকায়। কি বিশ্রী গন্ধ আসে আপনার থেকে। তৈমুর হতবম্ব, নাক এদিক ওদিক দিয়ে নিজের শরীরের গন্ধ নেয় সে। কই না তো, বাড়ি আসার আগে সে সাবান নিয়েছে যাতে রক্তের গন্ধ না থাকে। কিসের গন্ধ প্রিয়? প্রিয়তা তৈমুরের কথা শুনেছে কি না কে জানে। প্রিয়তা নিজের মুখ হাত দিয়ে ঢেকে ওয়াশরুমে চলে যায়। তৈমুর ছুটে প্রিয়তার পেছন পেছন। প্রিয়তাকে তার মোটেই স্বাভাবিক লাগছে না। বেসিনের সামনে দাঁড়িয়ে গড়গড় করে বমি করে দেয় মেয়েটা। প্রিয়তাকে পেছন দিকে ধরে রেখেছে তৈমুর। মেয়েটা শরীরের ভর ছেড়ে দিয়েছে যেন। দাঁড়িয়ে থেকেই জ্ঞান হারায় প্রিয়তা, ঢলে পড়ে তৈমুরের বুকে। তৈমুর তখন দিশেহারা। প্রিয়তাকে পাজাকোলা করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। পকেট থেকে ফোন বের করে কল করে ডাক্তার সাহেবকে। প্রিয়, প্রিয়তা, জান, এই প্রিয়, শুনছো তুমি? জীবনদশায় হয়তো প্রথমবারের মতন তুমি করে তাকে ডাকলো তৈমুর। তা প্রিয়তার কান অবধি গিয়েছে কিনা কে জানে। ইফাকে আধশোয়া অবস্থায় খাইয়ে দিচ্ছেন হাসিয়া বেগম। ইফা শূন্য দৃষ্টিতে সাদা বেড কভারের দিকে তাকিয়ে খাবার মুখে নিচ্ছে। একদিনের ব্যবধানে মেয়েটার মুখের দিকে তাকাতে পারছেন না হাসিয়া বেগম। খাওয়া শেষ করে সুপের বাটি টেবিলে রেখে দেন তিনি। ইফার মুখে কিছুটা খাবার লেগেছিল, ওনা দিয়ে সেটুকু মুছে নেন। ভদ্রমহিলা উঠে দাঁড়াবেন ঠিক তখনই ইফা কাতর কণ্ঠে বলে ওঠে, আমায় ছুঁয়ো না মা, আমি অপবিত্র। ইফা, এগুলো কোন ধরনের কথা মা? আমার ইফা ফুলের মতো পবিত্র। হাসিয়া বেগম মেয়ের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইলেন না। এমনটা কেন হলো মা? হাসিয়া বেগমের মনে হচ্ছিল কেউ একজন তার কলিজা ছিঁড়ে নিচ্ছে। মা হয়ে মেয়ের এই কাতরতা কী করে সহ্য করবেন তিনি। ইফাকে বুকের মাঝে আগলে নেন তিনি। সব ঠিক হবে মা, কিচ্ছু হয়নি, ভুলে যা, সব ভুলে যা। ভুলতে পারি না আম্মু, ভুলতে পারি না তো। তুমি জানো আমি চোখ বন্ধ করতে পারি না, আমার চোখের সামনে ভেসে ওঠে সব। আর বলতে পারে না মেয়েটা, চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে তার। এখনও শব্দ করে কান্না করতে পারছে না, কণ্ঠনালীতে প্রচুর ব্যথা করছে। সারাদিন ধরে কান্নার ফলে গলা ভেঙে আছে তার। কান্নারা আজ আর বের হতে চায় না। মায়ের বুকে মুখ লুকাতে ব্যস্ত ইফা। এখানে তার শান্তি লাগছে। হাসিয়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। রুমে উপস্থিত সোফায় বসে থাকা নুরি বেগম চোখের পানি সযত্নে মুছে নিলেন। নীরব কেবিনে হঠাৎ করেই হাসিয়া বেগমের ফোন বেজে ওঠে। হাত বাড়িয়ে টেবিল থেকে ফোন রিসিভ করে কানে ধরে। রুহানি কল করেছে। ফোন কানে ধরে কিছু বলবে তার আগে রুহানি হন্তদন্ত হয়ে বলে, প্রিয়তা অসুস্থ হয়ে পড়েছে চাচি। বাড়িতে আমি আর তৈমুর ভাই ছাড়া কেউ নেই, কি করব? রুহানির কথা শুনে হাসিয়া বেগম আফিয়া বেগমকে কল করে তাদের বাড়িতে যেতে বলল। আফিয়া বেগম হসপিটালেই ছিলেন। ঘণ্টা দুয়েক আগে কিছু বিশেষ দরকারে তাকে বাড়িতে যেতে হয়েছে। হাসিয়া বেগমের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। প্রিয়তাকে সে লক্ষ্য করেছে। মেয়েটার অসুস্থতার লক্ষণগুলো তার চেনা, বড্ড চেনা। কিন্তু এই ঝামেলার মাঝে প্রিয়তার সাথে তার কথা হয়নি। ডাক্তার সাহেব তাকে দেখে গেলেও ডাক্তারের সাথে তার কথা হয়নি। হবে কি করে? সে মেয়ের শোকে দিশেহারা ছিলেন। হালকা এক শ্বাস ফেললেন হাসিয়া বেগম। ফোন দিলেন ছেলের নাম্বারে। রুহানি প্রিয়তাদের রুমে প্রিয়তার পাশে বসে আছে। দুশ্চিন্তা ঘিরে ধরেছে তাকে। একদিন আগেও প্রিয়তা এভাবে অসুস্থ হয়ে পড়েছিল, আবার আজকেও। ঘর জুড়ে পায়চারি করছে তৈমুর। প্রিয়তাকে ঘিরে সকল চিন্তা জেগে ধরেছে তার। ইয়াংম্যান, দরজায় দাঁড়িয়ে আছে তৈমুরের ডাক্তার কাকা। তিনি এগিয়ে আসেন। আঙ্কেল হুট করে বলে আমার শরীরে নাকি গন্ধ, বলে গড়গড় করে বমি করে দিল। এরপর থেকে সেন্স ফেরেনি। ডাক্তার সাহেব মুচকি হেসে প্রিয়তার প্রেশার মাপছে। তৈমুরের কথা শুনে টিপ্পনি সুরে বলে, এবার যে পারফিউম চেঞ্জ করার সময় এসে গেছে। মানে? তৈমুর হতভম্ব হয় ওনার কথায়। এদিকে তার বউয়ের জ্ঞান ফিরছে না, অন্যদিকে ইনি মজা নিচ্ছে। তৈমুরের মুখে বউয়ের জন্য দুশ্চিন্তা স্পষ্ট। তা দেখে ডাক্তার পুনরায় হাসে। হেসে বলে, তুমি বাবা হতে যাচ্ছ ইয়াংম্যান। শি ইজ প্রেগন্যান্ট।
দিনের আলো ফুটতেই চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুরান ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে খালের নর্দমায় 4 জন ব্যক্তির লাশ পাওয়া গেছে। শুধু কি লাশ, কি বিভৎস রকমের লাশ সেগুলো। কারো মুখ থেতলে গিয়েছে, কারো মাথার খুপড়ি থেকে চুল উপড়ে ফেলা, কারো বা চোখের জায়গায় চোখ নেই। এসব দেখে মুহূর্তের মাঝে লোক জমা হয়েছে সেখানে। মানুষ নিজ নিজ কৌতূহল মেটাতে সেখানে উপস্থিত হয়েছে। একটার উপর একটা লাশ রাখা, তার পাশে ময়লাটে এক বড় কাপড় টানানো, তাতে লাল তরল পদার্থ দিয়ে লেখা, ধর্ষকের শাস্তি প্রশাসন কি দেবে? ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যু। এতক্ষণে সকল যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এগুলো ছবি, ভিডিও। কেউ কেউ সহমত জানাচ্ছে, আবার কেউ কেউ খুনিকে ভৎসনা দিচ্ছে। পুলিশ অফিসাররা এতক্ষণে তদন্ত শুরু করে দিয়েছে। আশেপাশের অনেককে জিজ্ঞাসাবাদ করেছে, সিসিটিভি ফুটেজ চেক করেছে। তবে লোকে বলাবলি করছে পুলিশের দ্বারা খুনিকে খুঁজে বের করা সম্ভব না। সোফায় বসে আছে তৈমুর, তার দৃষ্টি খাটে ঘুমন্ত বউটার দিকে। সারা রাত ধরে ঘুমোচ্ছে মেয়েটা। বেলা বাজে 9টা, এখনও ঘুমোচ্ছে। তৈমুর ডাকেনি। মেয়েটার ওপর দিয়ে মেন্টাল স্ট্রেস গিয়েছে প্রচুর, ওর ঘুমের প্রয়োজন। সে বাবা হতে যাচ্ছে, এখন তার কেমন অনুভূতি হওয়া উচিত সে ঠাহর করে উঠতে পারছে না। বউটাই তো বাচ্চা রয়েছে এখনও, এর মাঝে আরেকজনকে সামলাবে কী করে তার প্রিয়। হাতে 2 আঙুল দিয়ে কপাল ঘষে তৈমুর। উঠে দাঁড়ায় সোফা থেকে, হালকা পায়ে এগিয়ে যায় ঘুমন্ত প্রিয়তার দিকে। দূরত্ব বজায় রেখে পাশ ঘেঁষে দাঁড়ায়। তার মাঝে এখনও ভয় কাজ করছে যদি প্রিয়তা আবারও বমি করতে শুরু করে, তাই দূরত্ব বজায় রাখলো। দাঁড়িয়ে থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে প্রিয়তাকে। এই তো সেই দিন তার ঘরে বউ হয়ে এলো, মাস 3 হবে হয়তো, আর আজ শুনছে সে বাবা হবে। এসবের জন্য প্রস্তুত ছিল না তৈমুর, তাই নিজের অনুভূতি ঠাহর করতে ব্যর্থ সে। তবে তৈমুর জানে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হয়। প্রিয়তা একপাশ ঘুরে কাচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। সে মুখ এগিয়ে নিয়ে সময় নিয়ে চুমু খায় প্রিয়তার কপালের পাশে, বিড়বিড় করে, পারফিউম পাল্টিয়েছে ম্যাডাম, শুধু আপনার জন্য। ডাক্তার সাহেব কথাটা সিরিয়াসলি নিয়ে নেয় তৈমুর। সে ভেবেছে হয়তো সত্যি সে তার পারফিউম পাল্টিয়ে ফেললে প্রিয়তার ওপর এফেক্ট করবে না। তবু প্রিয়তাকে তার পাশে চায়, কাছে চায়, চাই। যখন খুশি তখন আদর করার জন্য প্রিয়তাকে তার পাশে চায়, যত্ন করে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য প্রিয়তাকে তার কাছে চায়। নিজের ভাবনায় মৃদু হাসে তৈমুর। ভাইয়া, বেডসাইড টেবিলের পাশে দাঁড়িয়ে হসপিটাল ফর্মালিটির কিছু কাগজে সাইন করছিল তৈমুর। পেছন থেকে ডেকে ওঠে ইফা। তৈমুর উত্তর করে, হ্যাঁ বল। খানিকটা সময় নীরবতা। ইফাকে কিছু বলছে না দেখে তৈমুর পেছনে ফেরে। ইফার বেড থেকে টেবিলের দূরত্ব বেশি না হওয়ায় ইফা বেডে থেকেই হাত বাড়ায়, ভাইকে আঁকড়ে ধরে। ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। ইফা, এই ইফা, কি হয়েছে? তৈমুর মুহূর্তেই অস্থির হয়ে পড়ে। ভাইয়া আমি জানি তুমি লোকগুলোকে মেরেছো, আমি নিউজ দেখেছি। ওরা লোক নেই ইফা, ওরা জানোয়ার। তবু কি? ভাইয়া ওরা তদন্ত করছে, তোমার যদি কিছু। এর জন্য কাঁদছিস? আমার কিচ্ছু হবে না, বরং তোর আরেকজনকে নিয়ে ভাবা উচিত। ইফার কান্না থেমে যায় মুহূর্তে। মস্তিষ্ক সংকেত দিচ্ছে অন্য কিছু। অবচেতন মন একজনের কথা বলে যাচ্ছে বারবার। মাথা উঁচিয়ে তাকায় ভাইয়ের দিকে। বোনের প্রশ্নাত্মক দৃষ্টি তৈমুরের চোখ এড়ায়নি। সে কণ্ঠ নামিয়ে বলে, আমি উপস্থিত ছিলাম ঠিকই, তবে যা করার সব মুবিন করেছে। মুবিনের নাম উঠতেই ইফা কেঁপে ওঠে খানিকটা, বুক হু করে ওঠে। লোকটা কেন এসবে চড়াচ্ছে নিজেকে? কেন ঝুঁকি বয়ে আনছে জীবনে? আগে মোখলেশ, এরপর আবার এরা। তার যদি কিছু হয়ে যায়, যদি পুলিশ তদন্তে বেরিয়ে আসে তার নাম, তখন কি হবে? তার জন্য যদি তার উকিল সাহেবের কোনো ক্ষতি হয়, সেটা ইফা কী করে সহ্য করবে? না, আর ভাবতে পারে না ইফা। মাথা প্রচণ্ড ব্যথায় চিনচিন করছে। একটা দুর্ঘটনা তার জীবন থেকে সকল সুখ কেড়ে নিল। সে তো স্বপ্ন দেখত উকিল সাহেবের সাথে সুন্দর একটা সংসার। তবে নিয়তি কেন এত নিষ্ঠুর হলো তার প্রতি? তৈমুর ইফাকে বসিয়ে দিয়ে 2 হাত বোনের চোখের পানি মুছে দেয়। বাড়িতে গিয়ে সবার সাথে থাকবি, একা থাকবি না। মলিন মুখে হাসে মেয়েটা। কিছু একটা বলতে চাইছিল, তবে বলল না। ঘাড় কাত করে হ্যাঁ বোধক মাথা নাড়ে। প্রত্যুত্তরে তৈমুরও হাসে।
হসপিটালের বিপরীত পাশের রাস্তার ধারে বাইকে কাঁধ এলিয়ে দাঁড়িয়ে আছে মুবিন। মাথায় কালো হেলমেট, যেন নিজের পরিচয় গোপন করতে চাচ্ছে। তৈমুরের কাছ থেকে সে জেনেছে আজকে ইফাকে বাড়ি নিয়ে যাওয়া হবে, তাই তো মেয়েটাকে এক নজর দেখতে চলে এসেছে। তবে সে এখন চাইছে না ইফা তাকে দেখুক। কেন চাইছে না সে জানে না, তবে সে চাইছে না। হয়তো আর কিছুক্ষণ পরে ইফাকে দেখতে পাবে, সেই আশা নিয়ে চাতক পাখির মতন বসে আছে সে। মুবিন আনমনা হয়ে বিড়বিড় করে, আপনাকে বউ করবো ইফা, সময় এসে গেছে। প্রিয়তা ইফার সাথে দোতলার বারান্দায় বসে আছে, গল্প করছে দুজনে। ঠিক দুজনে বলা যায় না, কারণ ইফা বেশিরভাগ হু হাঁ করেই উত্তর করছে। আজ 5 দিন ইফা হসপিটাল থেকে বাসায় এসেছে। ওর সাথে সকলে স্বাভাবিক ব্যবহার করলেও মেয়েটা এখনও স্বাভাবিক হতে পারেনি। সবাই তাকে ভুলিয়ে রাখার চেষ্টায় থাকলেও তা কি আর হয়? হয় না। প্রিয়তা কিছু একটা বলছিল, বলতে বলতে ইফার দিকে চোখ পড়তে থেমে যায়। ইফা শুনছিস? ইফা অন্যমনস্ক দেখে প্রিয়তা ইফাকে ডাকে। সে কিছু একটা ভাবছিল। প্রিয়তার ডাকে ভাবনার ছেদ ঘটে মেয়েটার। হ্যাঁ বল। প্রিয়তা কিছু বলে না, এক পলক তাকিয়ে থাকে ইফার দিকে। পর মুহূর্তে চোখ সরিয়ে নেয়, ভরাট গলায় জিজ্ঞেস করে, মুবিন ভাইয়ের সাথে তোর যোগাযোগ আছে? প্রিয়তার কথায় ইফার কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করা গেল না। সে আগের মতোই স্থির। না, মুবিনের সাথে তার কোনো যোগাযোগ নেই। হসপিটাল থেকে বাসায় এলো তখনও লোকটা আসেনি তার কাছে, আসেনি তার খবর নিতে। বিগত দিনগুলোতেও লোকটা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। এসব ভাবনার ঘোর বিরোধিতা করে মনের কোণে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো বলে ওঠে, তার কি সে অধিকার আছে? সহসা ইফা চোখ বন্ধ করে নেয়। তার আর এসব ভালো লাগছে না। মানুষ তার প্রিয় মানুষের দিকে অন্যের দৃষ্টি সহ্য করতে পারে না, অথচ তার শরীর জুড়ে অন্য পুরুষের ছোঁয়া আছে। এসব মেনে নেওয়া কি এতই সহজ? আর ভাবতে পারে না সে। ইফা জোরে জোরে শ্বাস ফেলছে। ইফা, এ ইফা। ইফার আচরণে প্রিয়তা ঘাবড়ে যায়। আমি ঠিক আছি প্রিয়তা। প্রিয়তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে ইফা। সে মেকি হাসি দেখে যে কেউ ধরে ফেলতে পারবে, তবু প্রিয়তা আর কথা বাড়ায় না। দেখ, ওটা ভাইয়ার গাড়ি না? গেটের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ইফা বলে। ইফার কথা শুনে প্রিয়তাও সেই দিকে তাকায়। হ্যাঁ, ওটা তৈমুরের গাড়ি। সকাল সকাল তৈমুর কোথাও একটা গিয়েছিল, তখন প্রিয়তা ঘুমিয়েছিল। সকালে উঠে প্রিয়তা তৈমুরকে পাশে পায়নি। নিচে এসে হাসিয়া বেগমের কাছে শুনেছে তৈমুর বাড়ি নেই। বাড়ির মেইন গেটে পেরিয়ে ছোট ছোট পায়ে হেঁটে অন্দরের দিকে আসছে তৈমুর। একটু ভালো করে লক্ষ্য করতে প্রিয়তা দেখতে পেল তৈমুরের হাতে একটা বড় মাপের বাস্কেট, যেগুলোতে সাধারণত বিড়াল ক্যারি করা হয়। হ্যাঁ তাই তো, কিন্তু ওনার হাতে কি? প্রিয়তার কথা শুনে ইফা ভাইয়ের হাতে থাকা বাস্কেটের দিকে তাকায়। উপরে ঢাকনা লাগানো বিধায় ভেতরে কী আছে তা বোঝা মুশকিল। গাড়ি থেকে নামতে সময় বারান্দায় বসে থাকা 2 রমণীকে দেখতে পেয়েছিল সে। তবু আরেকটু কাছাকাছি আসতেই উপরে তাকায় ইফার রুমের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলে, তোর ওখানে থাক, আমি উপরে আসছি। তৈমুরের বলার ভঙ্গিমা দেখে প্রিয়তা আর ইফা দুজনে মুখ চাওচাওয়ি করলো। তোর ভাইয়ের হুটহাট কি হয়ে যায় বলতো? ইফা 2 কাঁধ নাড়ালো। কি জানি। রুহানি কই? বেশ অনেকটা সময় বাদে তৈমুর তাদের কাছে আসে। ওর হাতে তখনও বাস্কেটটা ছিল। রুহানি আপু ভার্সিটি গিয়েছে। ইফা উত্তর করে, আচ্ছা তুই এটা নে। হাতে থাকা বাস্কেট এগিয়ে দিতে দিতে বলে। ইফা কৌতূহলী চেহারা নিয়ে বাস্কেট হাতে নেয়। বাস্কেটের ঢাকনা খুলে ইফা বনে রইল। এটা ভাইয়া কোত্থেকে আনলো, আর জানলই বা কী করে? নিশ্চয় প্রিয়তা বলেছে। কি আছে বের কর না। ইফা বাস্কেটটা নিচু করে ধরে। তার থেকে বেরিয়ে আসে ফুটফুটে 2 খরগোশের বাচ্চা। অবাক করা বিষয় হলো একটা খরগোশ সাদা রঙের হলেও অন্যটা বেবি পিঙ্ক কালারের। প্রিয়তা অবাকের শেষ পর্যায়ে। এটা উনি জানলেন কি করে যে ইফা গোলাপি রঙের খরগোশ চেয়েছিল? ভাইয়া, খরগোশ গোলাপি রঙেরও হয়? ইফার কথায় ভাবনা ছেদ ঘটে প্রিয়তার। তৈমুর ভাবুক হয়ে ভাবে, এরপর উত্তর করে, হয় কিনা জানি না, খুঁজি নাই, তবে এটাকে আমি রঙের পানিতে চবিয়ে রং করেছি। ভাইয়ের কথা বলার ভঙ্গিমা দেখে ফিক করে হেসে ওঠে ইফা। সাথে প্রিয়তাও তাদের হাসতে দেখে তৈমুর নিজেও ঠোঁট প্রসারিত করে হাসে। আফিয়া বেগমের সাথে সকালের নাস্তা তৈরি করছে সামিরা। আফিয়া বেগম চুলায় চা বসিয়েছে মাত্রই হুট করে আদিত্য রান্নাঘরে আসে। তুই ওখানে কি করছিস? মায়ের কথায় কিছুটা থতমত খেয়ে যায় আদিত্য। কেন আসতে পারি না? রান্নাঘরে তো সচরাচর কোনো দরকার ছাড়া তোমার চাঁদ মুখখানা দেখা যায় না।
মায়ের খোঁচা দিয়ে কথাটা আমলে নেয় না আদিত্য। কাশি দিয়ে গলা পরিষ্কার করে কণ্ঠ উঁচিয়ে বলে, হয়েছে, যা এখান থেকে। স্বামীরাকে চা দিয়ে পাঠাচ্ছি। মামির এখানে কথায় কিছুটা লজ্জা পেল সামিরা। তাকালো দরজার দিকে, যেখানে আদিত্য দাঁড়িয়ে আছে। সামিরাকে তাকাতে দেখে আদিত্য ইশারা করে তাড়াতাড়ি করে রুমে আসতে। সামিরা মাথা নামিয়ে নেয়। মামি দেখে নিল একদম বিচ্ছিরিভাবে লজ্জা পাবে সে। বেশ অনেক দিন আগের কথা। সেদিন ইফা কলেজ ছুটির পর প্রিয়তা আর সামিরার সাথে তাদের তথাকথিত গলির রাস্তা দিয়ে যাচ্ছিল। তৈমুর তখন কোনো একটা কাজে চট্টগ্রামে ছিল। প্রিয়তা যদিও সেখানে যেতে চায়নি, তবু ইফার পিড়াপিড়িতে যেতে রাজি হয়। তিনজনে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। 3 রাস্তার মোড়ে মুবিন দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল হয়তো। তাকে শুনিয়ে শুনিয়ে সেদিন ইফা দুষ্টুমি করে বলেছিল, আমাকে যদি বলতে জিজ্ঞেস করিস আমি কি পেলে খুশি হব, তাহলে আমি বলবো আমাকে একটা বেবি পিঙ্ক কালারের খরগোশ এনে দে। প্রিয়তা আর সামিরা সেদিন তার মজা নিয়েছিল। পিঙ্ক কালারের খরগোশ হয় নাকি? হয় কি হয় না তা জেনে আমি কি করব? যে আমাকে খুশি রাখতে চায় সে যে করেই হোক ব্যবস্থা করবে। শেষ কথাটা গলা উঁচিয়ে বলেছিল ইফা। মেয়েটা দুষ্টুমি কেউ একজন সিরিয়াস করে নিয়েছিল, তা হয়তো সে জানেও না। আপনি কি করে জানলেন ইফা ওটা চেয়েছিল? আপনার কাছে তো বলেনি। তাহলে কোনটা? কালকে যে দিলেন। প্রিয়তা তৈমুরকে মনে করিয়ে দেয়। তোকে কে বললো ওটা আমি দিয়েছি? দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। প্রিয়তা নামাজ আদায় করে খাটে বসেছিল। কিছুক্ষণ বাদে তৈমুর মসজিদ থেকে বাড়ি আসে। এসে প্রিয়তার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। তখন প্রিয়তা সেই প্রসঙ্গ তোলে। এটা তার মনে খচখচ করছিল, কারণ তার মনে আছে অনেক দিন আগে ইফা তাদের বলেছিল তার শখের কথা। কিন্তু ইফা তৈমুরকে এই বিষয়ে কিছু বলেনি। সে নিশ্চিত ছিল, তাহলে সে জানলো কি করে? তৈমুরের উত্তর শুনে প্রিয়তা মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। প্রিয়তা এমন বোকা বোকা চাহনি দেখে ফিচেল হাসে তামাটে গরনের লোকটা। আপনি দেননি? কি করে? আমার সামনেই তো আপনি দিলেন। আমি দিইনি প্রিয়, দিয়েছি ওর একজন শুভাকাঙ্ক্ষী। প্রিয়তা চট করে ধরে নেয় এটা কার কাজ হতে পারে। অস্ফুট স্বরে বলে, মুবিন ভাই দিয়েছে, তাই না? তৈমুর সেভাবে থেকেই মাথা নাড়ে। তৈমুরের স্বীকারোক্তি শুনে প্রিয়তা যার বড়নায় অবাক হয়েছে। মুবিন আর তৈমুরের মাঝে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কবে হলো? প্রিয়তা খানিকটা সময় চুপ থাকে। কিছু একটা বোঝার চেষ্টা করছে সে। প্রিয়তাকে চুপ থাকতে দেখে তৈমুর নিজেও আর কথা বলে না। আপনি বোধহয় প্রথম ভাই যে বোনের প্রেমিকের উপহার নিজে এনে দিয়েছেন। ওরা দুজনকে ভালোবাসে, তবে ওদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক নেই প্রিয়। তৈমুরের সুন্দর স্বীকারোক্তি। প্রিয়তা চট করে মাথা তোলে। আপনি জানেন? তৈমুর সোফায় বসা ছিল আর প্রিয়তা মেঝেতে। তৈমুর কিছুটা ঝুঁকে প্রিয়তার কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমি সব জানি বেবিজান। অন্ধকার রুম, শুধু পড়ার টেবিলের ওপর টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসেছে রুহানি। রুহানির মতে এইভাবে পড়তে বসলে তার জলদি পড়া হয়ে যায়। এই সপ্তাহের শেষ থেকে তার সেমেস্টার ফাইনাল, তাই এখন সে নাও খাওয়া ভুলে পড়ায় ডুব দিয়ে আছে। পড়া, খাওয়া আর ঘুম বাদে যেটুকু সময় সে ফ্রি থাকে সম্পূর্ণ সময়টা তার কাটে ইফার সাথে। যদিও এখন ইফার সাথে সময় কাটানো জরুরি, কিন্তু পরীক্ষাটাও তো চলেই এসেছে। তাই এখন ইফার সাথে সময় কাটানোর দায়িত্ব প্রিয়তার ওপর, আর মেয়েটা দায়িত্ব যথারীতি পালন করে যাচ্ছে। পড়তে পড়তে হুট করে বই বন্ধ করে বইয়ের ওপর মাথা ঠেকিয়ে রাখে রুহানি। ইফাকে যেদিন বাড়িতে নিয়ে আসা হলো সেদিন অভ্র, রবিন চট্টগ্রাম চলে গেছে। এসবের মাঝে তার সাথে অভ্র কথা বলার সময় পায়নি, আর না কলে কথা হয়েছে। মনটা খুব আনচান করছে একটু কোপটার সাথে কথা বলতে, কিন্তু কেন সে জানে না। দোনমনা করে ফোনটা হাতে নিয়ে ডায়াল করে অভ্রের নাম্বারে। কল দেয়, তবে প্রথম রিং হওয়ার আগেই কেটে দিল রুহানি। কেন এমন করলো তার জানা নেই। মিনিটের মাথায় ফোন কল এলো। মোবাইলের স্ক্রিনে জলজল করছে অভ্রের নাম। তা দেখে রুহানির বুক টিপটিপ শব্দ তোলে। কেমন মিশ্র অনুভূতি হচ্ছে তার। ফোন তুলে কানে নেয় রুহানি। রুহানি, কেমন আছেন? কানে আসে অভ্রের ভরাত্রিক কণ্ঠস্বর। কেমন লজ্জা লাগছে তার। মনটা মোমের মতন গলতে শুরু করলেও কণ্ঠে কাঠিন্য বজায় রাখে সে। খারাপ থাকলে খোঁজ নেয় কে? রুহানির কথায় চমৎকার করে হাসে অভ্র, যে হাসি শব্দ শ্যামলা মেয়ের মুখেও হাসি ফোটাতে সক্ষম। দেশের বাইরেই ছিলাম ম্যাডাম, আমার খোঁজই বা কে নেয়? দেশের বাহিরে ছিলেন? চট্টগ্রাম এসে সেদিন রাতের ফ্লাইটেই মালয়েশিয়া গিয়েছিলাম। আজ বিকালে 4টায় দেশে ফিরলাম।
অভ্রর কথা শুনে কিছুটা অনুতপ্ত হলো রুহানি। সে এতদিন খামোখাই লোকটার ওপর রাগ বসেছিল। কই হারালেন রুহু? আদর মাখা ডাকটা রুহানির মন কাড়ল বোধহয়। লজ্জা পেল খানিকটা। কথা বলতে প্রথমে কিছুটা সংকোচ বোধ করলেও খানিকক্ষণ বাদে সে সংকোচ কেটে যায়। নিজের রুমে বসে কুটু খরগোশগুলো নিয়ে খেলা করছে ইভা। কাল সারা রাত এগুলো নিয়ে ভেবেছে। একবার মনে হয় এগুলো তার উকিল সাহেব দিয়েছে, কিন্তু ভাইয়ের মুখশ্রী ভেসে আসতেই সে ভাবনার সমাপ্তি ঘটে। যোগ বিয়োগ ভাবতে গিয়ে যখন কিছুই মেলাতে পারছিল না, তখন সে ভাবনা থেকে বেরিয়ে আসে। সেই দিয়ে থাকুক, সে পেয়েছে এই তো অনেক। এটা বলতেই হয় এগুলোর সাথে সময় কাটাতে পেরে ওর একাকিত্ব ঘুচেছে। এই একাকিত্বের মাঝে হুট করেই তার সব মনে পড়ে। চোখের সামনে ভেসে আসে নিজের সে বিভৎস দৃশ্য, যা তাকে মরণ যন্ত্রণা দিয়ে যায়। এই কুটুস দুটোর সাথে সময় কাটিয়ে ওইসব পীড়া থেকে রেহাই পাচ্ছে মেয়েটা। ইফার রুম থেকে বারান্দায় যাওয়ার রাস্তায় দেয়াল ইটের নয়, সম্পূর্ণ থাই গ্লাসের তৈরি দেয়াল। থাই গ্লাসের উপরে সাদা খরগোশগুলো খেলা করছিল। হুট করে কিছু একটা পড়ার শব্দে ইফা ধরফড়িয়ে ওঠে। সে ভেবেছিল হয়তো খরগোশটা রেলিং থেকে পড়ে গিয়েছে। তবে সে বারান্দায় গিয়ে দেখল মহাশয় চুপটি মেরে বসে আছে। কিসের শব্দ তা দেখতে নিচে ঝুঁকতে দেখতে পেল তার শখ করে কেনা ডিজাইনার ফুলদানিটা টুকরো টুকরো হয়ে নিচে পড়ে আছে। এবার রাগ হলো ভীষণ। সে এটা বাণিজ্য মেলা থেকে নিয়ে এসেছিল, শখ করে গাছ লাগানোর আগেই ভেঙে গেল। কোমরে হাত দিয়ে আরেকবার নিচে ঝুঁকে তখনই নিশুকে আসতে দেখতে পায়। ইফাকে নিচে ঝুঁকে থাকতে দেখে গলা উঁচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ওপর থেকে ইফা নিশুকে বলল। আরও কথোপকথন হলো তাদের সাথে, তবে তা শোনা গেল না। কিছুক্ষণ বাদে ইফা খরগোশ নিয়ে রুমে চলে গেল। নিশু অন্দরের দিকে চলে গেল। রাস্তার ঠিক বিপরীত লাল কালো বাইক নিয়ে দাঁড়িয়েছিল মুবিন। সম্পূর্ণ দৃশ্য অবলোকন করল সে। মুবিন এমন জায়গায় দাঁড়িয়েছিল যেখান থেকে ইফার রুমের বারান্দা সম্পূর্ণ দৃশ্যমান। সন্ধ্যার পর থেকে মুবিন এখানেই দাঁড়িয়েছিল, উদ্দেশ্য ইফাকে এক নজর দেখা। আজকাল মনটা অবাধ্য হতে চায় বারংবার। সে কোনো বাধা নিষেধ মানতে নারাজ, তাই মনের বাসনা পূর্ণ করতে এসেছিল সে। সন্ধ্যা থেকে ইভা একবারও বারান্দায় আসেনি। সে আশাহত হয়ে প্রায় চলেই যাচ্ছিল, ঠিক সেই সময় ইভা বেরিয়ে আসে রুম থেকে। মুবিনের মন মস্তিষ্ক শান্ত হয়ে যায় মুহূর্তেই। সে তো এক নজর দেখার জন্য চাতক পাখির মতন মুখিয়েছিল, কিন্তু বিপত্তি ঘটল তখন যখন সে ইভাকে কারোর সাথে কথা বলতে দেখল। তৈমুর সন্ধ্যায় বাড়ির ভেতর চলে গেছে, আর বের হয়নি। তাহলে ইভা পুরুষ মানুষ, তার সাথে কথা বলছে। এই কৌতূহল মেটাতে বাইকের ওপর উঠে দাঁড়ায়, কিন্তু দেয়াল টপকে ওপাশের কাউকে দেখা যাচ্ছিল না। দিক বেদিক না ভেবে পাশের এক গাছে উঠে পড়ে। মাঝামাঝি এক ডালে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে উকি দিয়ে দেখতে পেল ইভা নিশুর সাথে কথা বলছিল। তা দেখে মুবিন তৎক্ষণাৎ নেমে পড়ে গাছ থেকে। চোখে ভেসে আসছে ইভার মুখশ্রী। কীভাবে হেসে হেসে কথা বলছিল নিশুর সাথে, সেইটা মেনে নিতে পারছে না। চোখ মুখে খানিকটা লাল হয়ে আছে, বিড়বিড় করে, এটা আপনি ঠিক করলেন না ইফা। ড্রয়িং রুমের পরিবেশ তখন থমথমে। তোফাজ্জল এহসান তার বিপরীতে বসে থাকা মুবিনের আগাগোড়া পরখ করে দেখছেন। তার জহুরি চোখ বহুকাল আগেই ঘোষণা দিয়ে দিয়েছিল এই ছেলে দমে যাওয়ার নয়। ছেলেটার চোখে যে তেজ, সেই আকাঙ্ক্ষা, তা তাকে নিজের যৌবনকালের কথা মনে করিয়ে দেয়, যখন তিনি হাসিয়াকে ছাড়া কিছুই বুঝতেন না। তবু সামনের ছেলেটাকে নার্ভাস করে দিতে সে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। হসপিটালে নিয়ে বাক বিতন্ততা হয়েছিল আমাদের মাঝে, তবুও বাড়ি বয়ে আসার দুঃসাহস হয় কি করে? তোফাজ্জল এহসানের কাঠিন্য কণ্ঠ একটু বিচলিত করতে পারেনি মুবিনকে, বরং সে যেন এই অপেক্ষাতেই ছিল। হ্যাঁ, আপনি বলেছিলেন মেয়েকে আপনার কাছে রাখতে চান, আমি তাতে অস্বীকার করিনি। আমি বলেছি ইফাকে আমি বিয়ে করব। এরপর আপনি চাইলে আপনার মেয়ে আপনার সাথেই থাকবে, তাতে সমস্যা নেই। মুবিনের সহজ কথাটা হজম করতে পারলেন না তিনি, গর্জে ওঠেন, মস্করা পেয়েছো ছেলে? একদম না। একটু থেমে আবারও বলতে শুরু করেন, আমি এবং আপনার মেয়ে দুজন দুজনকে ভালোবাসি, তবে আমাদের মাঝে প্রেমের কোনো সম্পর্ক নেই। তবে আমি ওকে ভালোবাসি বলেই বিয়ে করতে চাই। ওর জীবনের সাথে কি হয়েছে, ওটা নিয়ে যা হয়েছে তা হয়তো ভাগ্যেই ছিল, কিন্তু তাই বলে তো আমার ভালোবাসা মিথ্যে হয়ে যায় নাই। ওর প্রতি আমি অধিকার চাই, যা একমাত্র বিয়ের পরেই সম্ভব। আপনি মেয়ে দিতে না চাইলে নেব না, কিন্তু বিয়ে করব। তবুও না মানলে উঠিয়ে নিয়ে যাব। এখন সিদ্ধান্ত আপনার।
একদমই কথাগুলো বলে থামে মুবিন। চোখ ঘুরিয়ে তোফাজ্জল আহসানের দিকে তাকান, যিনি আপাতত মাথা নিচু করে রেখেছেন। ভদ্রলোক ফ্লোরে দৃষ্টি রেখে ভাবছেন কি জীবন তার। ছেলে এতদিন বিয়ে তাড়া দিত, এখন আবার মেয়ের জন্য মজনু হাজির। আচ্ছা, এখনকার ছেলেমেয়েরা এত সাহস কোত্থেকে পায়? তার মনে আছে বাবার সামনে সে কখনো হাসিয়ার ব্যাপারে কিছু বলার সাহস পায়নি, তাই তো ভাগিয়ে নিয়ে এসেছিল। সেসব স্মৃতি মনে করে মুচকি মুচকি হাসছিলেন ভদ্রলোক। এত কথা বলার পর তোফাজ্জল আহসানের মুখে হাসি বোধহয় সে আশা করেনি মুবিন। সে তাকিয়েছিল সেই দিকে। তখন সিঁড়ি বেয়ে তৈমুরকে আসতে দেখা যায়। একজন বসে আপনার সামনে মেয়ের প্রতি ভালোবাসার কথা শোনাচ্ছে, আর আপনি হাসছেন বাবা। তৈমুর নিজের রুমেই ছিল। মুবিনের আসার খবর পেয়েও ইচ্ছে করে নিচে নামেনি সে। মূলত এখানে তৈমুর সাহায্য করতে চায়নি, চেয়েছিল মুবিন একা সামলিয়ে নিক। তুমি চুপ করো, তোমার জন্যই সব হয়েছে। কেন? আমি কার পাখা ধানে মই দিয়েছে? কিচ্ছু করনি, সব আমি করেছি। ভদ্রলোক দাঁত কিরমির করছিলেন কথা বলতে সময়। বাপ ছেলের রসিকতায় কোনো ইন্টারেস্ট নেই মুবিনের। সে পকেট থেকে কিছু কাগজ বের করে টেবিলে রাখে। তোফাজ্জল আহসানকে উদ্দেশ্য করে বলে, আপনারা বাপ ছেলে পরেও ঝগড়া করতে পারবেন, এখন আমার বিষয়টি নিয়ে ভাবুন। টেবিলে রাখা কাগজে একবার চোখ বোলায় তৈমুর। স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো কাবিনের কাগজ, যার পরনায় অবাক হয় সে। ছোট উকিল তো দেখি সব রেডি করে এসেছে, তা দেখে সকলের অগোচরে হাসে সে। সব কাগজে চোখ বুলিয়ে নেন তোফাজ্জল আহসানের, মুখশ্রী উজ্জ্বল হয়। মুবিনের সম্বন্ধে কয়েকদিনে সব তথ্য জোগাড় করেছে সে। যাই ঝামেলাবিহীন জীবন ছেলেটার। ইফার সাথে ওর বিয়ে নিয়ে আপত্তির কিছুই ছিল না। সে শুধু বাজিয়ে দেখতে চাইছিল ছেলেটাকে, দেখতে চাইছিল ছেলেটা তার মেয়েকে পাওয়ার জন্য কোন পর্যায়ে স্টেপ নিতে পারে। রুহানি, যাও তোমা, ইফাকে নিয়ে আসো। মেয়ের মত না শুনে তো বিয়েতে মত দিতে পারি না। চাচার কথা মতো রুহানি সিঁড়ি বেয়ে উপরে উঠে করিডোরের সামনে ইফাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। ইফা, রুহানি ডাকে ইফাকে। ইফা নিজের রুমেই ছিল। বাইরে বাবা চেঁচামেচি শুনে নিচে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু চেনা পরিচিত কণ্ঠ শুনে থমকে যায়। করিডোরের সামনে থেকে নিচে ঝুঁকে নিশ্চিত হয় এটা মুবিন। তার উকিল সাহেব এসেছে। সেই থেকে উপরে দাঁড়িয়ে বাবার সম্পূর্ণ কথোপকথন সে শুনেছে। একটু আগে তৈমুর যখন নিচে নামছিল তখন বড় ভাইয়ের মতো ইফার মাথায় হাত দিয়ে আশ্বস্ত করে গিয়েছে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। ইফা, মা, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিচ্ছু করব না। চাই না বাবা, আমি আমি কারোর করুণায় বাঁচতে চাই না। ইফা রুহানির সাথে নিচে নেমে এলো। তোফাজ্জল আহসান মেয়ের মতামত জিজ্ঞেস করছিলেন, তবে তার সম্পূর্ণ কথা শেষ হতে না দিয়ে ইফা বলে। ইফার এহেন কথায় মুবিনের পায়ের নিচের মাটি সরে গেল যেন। এটা কি বলল ইফা? মুবিনের তখন মনে হলো সমুদ্রের কুল হারানো নৌকার মাঝে সে, যে নৌকায় কোনো বৈঠা নেই। করুণা, অস্ফুট স্বরে বলল মুবিন। বাপ ভাইয়ের সামনে মাথা নত করে থাকা ইফা চোখ তুলে একবার মুবিনের দিকে তাকালো। মুবিনের চোখে চোখ পড়তে ইফা দৃষ্টি সরিয়ে নেয়। তার উকিল সাহেবের জন্য তার ভেতরটা পুড়ে যাচ্ছে, কিন্তু কিন্তু হার ভাবতে পারে না সে। সদর দরজার দিকে ছুটে চলে যায়। ইফাকে আটকায় না তৈমুর। ইফাকে যেতে দেখে মুবিন উঠে দাঁড়ায়। তাদের কথা বলা প্রয়োজন। কী সব বলছে মেয়েটা? মুবিনকে যেতে দেখে তোফাজ্জল আহসান পিছুটাকে, তবে তাকে আটকায় তৈমুর। পশ্চিম পাশের বারান্দার শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায় ইফা। হাঁপাচ্ছে মেয়েটা। অগোছালো চুলগুলো বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে বেড়াচ্ছে। কান্না করার দরুন চোখ মুখ ফুলে আছে খানিকটা। ইফা তো এমনটা চায়নি। লোকটা তাকে নিজের করে নিতে চাচ্ছে। ইফা নিজেও এটাই চাইতো, কিন্তু এত সব হয়ে যাওয়ার পর তো এমনটা হলে মুবিনকে ঠকানো হয়ে যাবে। ইফা তার উকিল সাহেবকে ঠকাতে পারবে না। আবারও ফুপিয়ে ওঠে মেয়েটা। এই বোবা কান্না যেন শেষই হচ্ছে না। সিরিয়াসলি ইফা, করুণা, আমি কে আপনাকে করুণা করার? আপনি ভাবলেন কি করে এটা? আপনি আমায় করুণা করুন ইফা, আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ দয়া করুন আমাকে। ইফার ঠিক পেছনে দাঁড়িয়ে কথাগুলো বলল মুবিন। কথা বলার সময় তার কম্পিত কণ্ঠ ঠিকই টের পেল মেয়েটা। শক্ত মনের মানুষটা কি কাঁদছে? ইফার বুক কেঁপে ওঠে। সব কিছু এত জটিল হচ্ছে কেন? সব কিছু ছেড়ে ছুঁড়ে আছড়ে পড়তে ইচ্ছা করছে উকিল সাহেবের বুকে। ঘড়ির কাঁটায় তখন একটা ছুঁই ছুঁই।
হুট করে ঘুমন্ত প্রিয়তার ঘুম ভেঙে যায়। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। হাঁসফাঁস করছে যেন খুব খারাপ স্বপ্ন দেখেছে। হাতের উপর ভর দিয়ে উঠে বসে মেয়েটা। হাঁপাচ্ছিল সে। তৈমুরের কাঁচা ঘুম ভেঙে যায়। আধা ঘন্টা হবে সব কাজ গুছিয়ে চোখ বুঝছিল সে। উঠে বসে প্রিয়তাকে আগলে নেয়। এটা প্রিয়তার অভ্যাস। রাতে একবার ঘুম ভেঙে গেলে সহজে ঘুম ধরে না তার চোখে। কি হয়েছে প্রিয়? প্রিয়তা কিছু বলে না। তৈমুরের বুকে মাথা রেখে বসে আছে সে। তৈমুর বোঝে, কিছু বলে না। খেয়াল করলো ঘরের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় প্রিয়তা ঘামছে। প্রিয়? হ্যাঁ? প্রিয়তা ছোট করে উত্তর করে, ঠিক আছিস জান? শরীর খারাপ লাগছে? মাকে ডাকবো? এইভাবে থাকবো, ভালো লাগছে। বলে নিজে দু হাতে তৈমুরকে জড়িয়ে ধরে। তৈমুর তার প্রিয় নারীর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। রাতের এই নীরবতায় দুজন দুজনের এই উষ্ণ আলিঙ্গন উপভোগ করছে। আচ্ছা, আপনি একটা কথা বলতেন সব সময় আমাকে, ওটা কেন বলতেন? নীরবতা ভেঙে প্রিয়তা হুট করে প্রশ্ন করে। কি বলতাম? ভ্রু কুচকে প্রশ্ন করে তৈমুরকে। আপনি প্রায় সময়ই আমায় বলতেন আমি কেন আপনার চাচার মেয়ে না হয়ে মামার মেয়ে হলাম, এমনটা কেন বলতেন? এই মুহূর্তে এই প্রসঙ্গ তোলায় তৈমুর কিছুটা বিরক্ত হলো। মুখ ফুটে বলল, তোর বাবাকে আমার পছন্দ না। বলা মাত্রই হাতের বাহু দিয়ে ধাক্কা দেয় প্রিয়তা। তৈমুর ধাক্কাটা আমলে নিল না। সহসা পুনরায় বলতে শুরু করলো, শুধু তাই নয়, আমি একবার চাইলে আমার চাচা তোকে আমার কোলে দিয়ে যেত, কিন্তু তোর বাবার কাছে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আর এই পর্যন্ত বলে তৈমুর থেমে যায়। আর জানতে চায় প্রিয়তা। আর ওনার জন্য আমার মাকে অনেক কষ্ট পেতে দেখেছে। ভাইয়ের সাথে এসব কথা বলার জন্য মায়ের আহাজারে দেখেছে। এবার প্রিয়তা চুপ করে যায়। প্রিয়তাকে চুপ থাকতে দেখে তৈমুর বলে, হয়েছে, ঘুমান ম্যাডাম। প্রিয়তা আরও শক্ত করে আঁকড়ে ধরে তৈমুরকে। বোঝাতে চাচ্ছে সে এখন ঘুমাবে না। তৈমুর আর হাত সরাসরি প্রিয়তার পেটের ওপর রাখে। তবে সেটা বোধহয় পছন্দ হলো না তার। হাত গলিয়ে দিল কামিজের ভেতর দিয়ে। তৈমুরের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে মেয়েটা। প্রিয়তার পেটে হাত রেখে গলার স্বর নিচু করে বলে, ঠিক এইখানটা আমাদের অংশে বেড়ে উঠেছে, তাই না প্রিয়? ওপর নিয়ে ছায়াবোধক মাথা নাড়ে। মেয়েটা লজ্জা পেল বোধহয়। তৈমুরের বুকে মুখ বুঝতে চায়। তৈমুর প্রিয়তার মাথায় শব্দ করে চুমু খায়। সে শব্দ শুনে চমৎকার হাসে প্রিয়তা। তৈমুর একদৃষ্টিতে চেয়ে থাকে সেই মুক্ত ঝরা হাসির দিকে, যার জন্য তার ঘর আলোকিত, পুরো দুনিয়া আলোকিত। রুহানির আজ পরীক্ষা আছে, কিছুক্ষণ বাদেই বের হবে। সকালের নাস্তা শেষে ইফার সাথে বাগানের পাশটা এসেছে রুহানি। সাথে আছে খরগোশ দুটো। গোলাপি রঙের রাঙা খরগোশটা এ কদিনে কিছুটা সাদাটে রঙের হয়েছে। রং উঠে যাচ্ছে বোধহয়। প্রাণী দুটোতে মনের আনন্দে লাফালাফি করছে। তাদের দিকে লক্ষ্য রেখে ইফার রুহানি কী নিয়ে যেন হাসাহাসি করছে। কাঁধে অফিস ব্যাগ নিয়ে বেরিয়ে আসে নিশু। উঠান পার হওয়ার আগে দুই রমণীর লিনলিনে হাসির শব্দ কানে আসতেই থেমে যায় নিশু। বড় উঠানের ডান পাশে ঘাসের ওপর বসে আছে ইফা আর রুহানি। ঠিক কতদিন পর ইফাকে এভাবে হাসতে দেখেছে তা মনে করতে বেগ পেতে হলো তাকে। মেয়েটার মাঝে সে নিজ বোনের প্রতিচ্ছবি দেখতে পায়, তাই হয়তো এতটা মায়া কাজ করে ওর জন্য। হাতে ঘড়িতে চোখ বোলালো একবার। তার হাতে এখনও বেশ সময় আছে। এগিয়ে গেল বোনদের দিকে। তাদের সাথে একটু সময় কাটানোই যায়। নিজ আচরণে নিশু নিজেই খানিকটা অবাক হয়েছে। সে বরাবরই চুপচাপ স্বভাবের। নিজ থেকে কারোর সাথে কথা বলেছে কিনা জানা নেই, কিন্তু সেটা ইফা রুহানের ক্ষেত্রে আলাদা। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? কণ্ঠ শুনে পেছন ফিরে দুজনেই পেছনে নিশুকে দেখে একগাল হাসে রুহানি। অফিসে যাচ্ছ? ইফা জিজ্ঞেস করে। হ্যাঁ যাচ্ছিলাম, তবে এখন এখানে একটু বসতে ইচ্ছা করছে। বসতে পারবো? নিচে? এখানে না, তোমার ড্রেস আপ নষ্ট হবে, তুমি বরং ওই দোলনায় গিয়ে বসো। রুহানির কথায় সায় জানিয়ে কয়েক হাত দূরত্বে থাকা দোতলায় বসে পড়ে নিশু। এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে এগিয়ে আসে মুবিন। দারোয়ান তাকে দেখে সালাম দেয়। গেট খুলতে দেখে একজন গার্ড এগিয়ে যায়। মুবিনকে দেখে নিজ জায়গায় ফিরে আসে। আজ পুরো 1 মাস পর এই বাড়িতে পা রাখছে সে। মুবিন এখন তৈমুরের পার্সোনাল উকিল। তার সব অফিসিয়াল কাজ এখন মুবিন দেখে।
বাড়ির উঠোনে চোখ পড়তে ইফাকে চোখে পড়ল। মেয়েটা হাসছে আর কথা বলছে। ইফাকে স্বাভাবিক দেখে ঠোঁটের কোণে আপনা আপনি হাসি চলে আসে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুটা দূরে নিশুর ওপর চোখ যেতেই মুখের হাসির রেখা বিলীন হয়ে গেল। মুবিনের তুলনায় নিশু অনেকাংশে সুদর্শন পুরুষ। এটাই মুবিনের মেনে নিতে কষ্ট হচ্ছে। এমন সময় যে কেউ দেখলে বলতো ছেলেটা যেন চোখ দিয়েই গিলে খাচ্ছে নিশুকে। দৃষ্টি ঘুরিয়ে অন্দরের দিকে হাঁটা ধরল সে। আড্ডা দিতে ব্যস্ত ইফা এইসব কিছুই খেয়াল করেনি। ড্রয়িং রুমে কিছু জরুরি কাগজ খুলে বসেছে তৈমুর, সাথে আছে মুবিন। তৈমুর বেশ অনেকক্ষণ ধরেই খেয়াল করছে মুবিন অন্যমনস্ক হয়ে আছে, বারবার সদর দরজা দিয়ে তাকাচ্ছে। তৈমুর বুঝতে পারছে না সে কি আদতে তার কথা শুনছে। কথা বলা বন্ধ করে তৈমুর তবু মুবিন একদৃষ্টিতে তাকিয়ে আছে ফাইলের দিকে। মজনু কি লালের ধ্যানে মগ্ন? মুখাবয়বে গাম্ভীর্যতা বজায় রেখে বলে ওঠে তৈমুর। ভাবনার জগৎ থেকে ছিটকে বাস্তবে ফেরে মুবিন। বিরক্তিতে চসূচক আওয়াজ তুলে বলে, ভাই আমি মুবিন, মজুন না। আচরণ তো কোনো মজনুর মতো। মুবিন চোখ ঘুরিয়ে তৈমুরের দিকে তাকায়। মুখে গাম্ভীর্যতা লেপ্টে আছে, অথচ কি সুন্দর খোঁচা মেরে কথা বলে যাচ্ছে। ফোঁস করে শ্বাস ফেলে সে। আপনার বন্ধুকে ইফার থেকে দূরে থাকতে বলবেন। শক্ত স্বরে বলে মুবিন। তোমার সমস্যা তুমি কি বলো, আমার কি? গা ছেড়ে ভাব নিয়ে উত্তর করে তৈমুর। মুবিন কিছু বলবে তার আগেই তৈমুর পুনরায় বলে, আমার বোর্ডের মতো এতটা কঠিন না যা তুমি এখনো গলাতে পারোনি। পুরুষ মানুষের এত ভদ্রতা মানায় না। পছন্দের মানুষকে নিজের করে নিতে হয়। দিন জুড়ে রৌদ্র মেঘের নীরব আন্দোলন চলছে যেন। এই রোদ উকি দেয় তো মেঘ তাকে ঘিরে ধরে। সকাল থেকেই গুমোট হয়ে আছে পরিবেশ। এই বোধহয় বৃষ্টি নামলো বলে। শীতকাল শুরুর আগেই যেন পরিবেশ শীতের তীব্রতা বুঝিয়ে দিচ্ছে। আজ রুহানির শেষ পরীক্ষা ছিল। পুরো 2 মাসের ঝামেলা শেষ হলো আজকে। নিশু তাকে ভার্সিটি পৌঁছে দিয়ে গিয়েছিল, বাড়ি থেকে করা নির্দেশনা যাতে একা চলাচল না করে। তাই তো পরীক্ষা শেষে ভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে আছে রুহানি। প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে থেকে নিশুর ফোন কল করে রুহানি, তবে লাভের লাভ কিছুই হলো না। আরও মিনিট 5 পর রুহানির সামনে গাড়ি এসে থামে। গাড়িটা তার পরিচিত হয়। ভ্রুকুচকে কিছুটা ধরে দাঁড়ায়। গাড়ি আবারও তার সামনে গিয়ে থামে। এবার রুহানি কিছুটা ভয় পেল। ভয়ে ভয়ে পিছিয়ে যেতে নাই, তার আগেই পেছন থেকে কেউ ডেকে ওঠে, রুহানি দাঁড়ান। রুহানির পা আপনা আপনি থেমে যায়। পেছনে ফিরতে নজর কাড়ে এক সুদর্শন পুরুষের দিকে, যে এগিয়ে আসছে রুহানির প্রতি। রুহানির প্রতি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে দুষ্টু হাসে অভ্র। একটু ভাব নিয়ে স্টাইলিশ ভঙ্গিতে চুলে হাত নাড়ে, এগিয়ে এসে গাড়ির লক খুলে দাঁড়ায়। গলায় মৃদু আওয়াজ করে বলে, ভেতরেও আসুন ম্যাডাম, এই অধম আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ভাবনা ছেদ ঘটে রুহানির। এতক্ষণ সে ভ্যাবলির মতন অভ্রর দিকে তাকিয়েছিল, ভাবতেই লজ্জা ঘিরে ধরে তাকে। মাথা নত করে গাড়িতে উঠে বসে। সে এতটা বেলাজ ছিল না। কি হয়েছিল তার? সুদর্শন পুরুষের মুখশ্রী থেকে চোখ ফেরাতে পারছিল না রুহানি। সে কি পুনরায় প্রেমে পড়ল? প্রিয়তা ও বাড়ি চলে যাওয়ার পর থেকে সামিরা আফিয়া বেগমের সাথে বেশিরভাগ সময় কাটায়। আশরাফুদ্দিন আদিত্য আর সামিরার বিয়ে পড়িয়ে রেখেছেন, তবে এখনও তারা যে যার মতোই থাকে। সামিরা সবসময় আফিয়া বেগমের সাথে থাকে বলে আদিত্য সামিরার পাশে ঘেঁচতে পারে না খুব একটা। আবার সময় করে আফিয়া বেগম চা দেওয়ার বাহানায় আদিত্যের কাছে পাঠায় সামিরাকে। বিয়ে হয়েছে তাদের, দাম্পত্য জীবনের শুরু না হোক, দুজনের মধ্যে বোঝাপড়া সম্পর্ক হওয়া দরকার। এতে অবশ্য অনেকটা সম্পর্কের উন্নতি হয়েছে তাদের। তবে এসবের মাঝেও সামিরার লাজুকতার কমতি নেই যেন। আদিত্যের সান্নিধ্যে গেলেই লাজুক লতার ন্যায় লাজুকতা ঘিরে ধরে তাকে। আদিত্য আর আশরাফুদ্দিন সকালবেলা একসাথে দোকানের জন্য বের হয়েছে। দুপুর গড়িয়ে যাচ্ছে, তবু তারা খেয়ে আসেনি। আফিয়া বেগম আর সামিরা দুজনে খেয়ে দিয়ে টেবিলে বসে মটরশুঁটি এড়াচ্ছিল। এমন সময় আদিত্য বাড়ি আসে, ফ্রেশ হয়ে খেতে বসে পড়ে। তাকে দেখে আফিয়া বেগম বলেন, স্বামীরা, আদিত্যর খাওয়া শেষ হওয়া অবধি ওখানেই থাকবে। দেখো ওর কি লাগে না লাগে, এখন থেকে এই স্বামীকে সেবা করো। থেমে আবারও বলে, আর আদিত্য, খাওয়া শেষ করে স্বামীরাকে কাজে সাহায্য করবি। আমি একটু ঘুমাই গিয়ে, তোরা থাক। বলেই আফিয়া বেগম নিজের রুমে চলে যায়। আদিত্য ঠিকই বুঝলো তার মা তাদের স্পেস দিতে ঘুমের বাহানা দিল। মায়ের চলে যাওয়া দেখে আদিত্য নিজের চেয়ার নিয়ে সামিরার পাশ ঘেঁষে বসে পড়ল। তা দেখে সামিরা পিছিয়ে যেতে নিলে আদিত্য তার হাত ধরে নেয়।
কি হয়েছে, দূরে যাচ্ছিস কেন? কই দূরে যাব কেন? তোতলানো স্বর মেয়েটার, ওর কথায় বাঁকা হাসে আদিত্য। তাহলে কাছে আয়। সামিরের শ্বাস আটকে আসার উপক্রম। আদিত্য ভাই তো আগে এমন ছিল না। তার নামে কবুল বলার পর থেকে শুরু হয়েছে এসব সময় অসময়ে লোকটার লজ্জা দেওয়া। সামিরার লাজুকতা ভরা মুখ দেখে আদিত্য নিজ থেকে সরে আসে। আজ বিকেলটা তাদের দুজনের খুনসুটির মধ্যেই কাটবে। দুপুরের খাবার খেয়ে বাড়ির সবাই তখন ভাত ঘুম দিয়েছে, শুধুমাত্র ইফা বাদে। বাড়ির উঠানে ঘাসের ওপর বসে আছে সে। আজকাল এখানে থাকতে ভালো লাগে তার। প্রকৃতির সাথে সময় কাটিয়ে মনটা প্রশান্তিতে ভরে যায়। সাথে আছে তার দুজন সঙ্গী, দুটো খরগোশ ওঠানোর সামনের দিকে খেলা করছে তাদের মতন। মুবিন এহসান বাড়িতে এসেছিল তৈমুরের সাথে দাপ্তরিক আলোচনা করতে, কিন্তু এসে দেখতে পেল তৈমুর বাড়িতে নেই। কল করে আসা উচিত ছিল। অন্দরের সদর দরজা পেরিয়ে আসতে ইফাকে দেখতে পেল। মেয়েটা উল্টো ঘুরে একা বসে আছে। মুবিন পায়ের গতি থামিয়ে দেয়। অন্যদিন হলে এক পলক দেখেই দৃষ্টি ঘুরিয়ে নিত, তবে আজ নিল না। তৈমুরের সেদিনের বলা কথাটা মাথায় আসে। তৈমুর বলেছিল পুরুষ মানুষের নাকি এত ভদ্রতা মানায় না, তাহলে কি সে একটু অভদ্রতা দেখাবে? সেদিনের পর থেকেই একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেটা অনেক ডেঞ্জারাস হয়ে যায় ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলেছিল। কিন্তু এখন ইফাকে এভাবে বসে থাকতে দেখে দুষ্টু বুদ্ধি মাথায় হামলা চালায়। কিছু একটা ভেবে ঘাড় ঘুরিয়ে দেখে, চারপাশ দেখে নেয়। উঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে গার্ডরা, তবে ইফা যেখানে বসে আছে সেখান থেকে সদর দরজা পর্যন্ত দু একজন গার্ড। মাথার মাঝে সব হিসাব নিকাশ করে নেয়। ছোট একটা দম ফেলে এগিয়ে যায় ইফার দিকে। আল্লাহ মাফ করো। মুবিন এক কদম দুই কদম এগাচ্ছিল আর মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল সামনে যা করতে যাবে তার জন্য। ইফার পেছনে গিয়ে দাঁড়ায় মুবিন, গলায় মৃদু আওয়াজ করে। ইফা পেছনে ঘুরে মুবিনকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকায়। কিছু বলতে যাবে তার আগে মুবিন ইফার হাত ধরে মিট গেটের দিকে দেয় দৌড়। ইফা বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। কে করছেন তিনি? কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটা কিছু জিজ্ঞেস করার সময় পর্যন্ত দেয়নি। গাড়িরা টের পেতে পেতে মুবিন ইফাকে বাইকের পেছনে বসে পগার পার। উত্তেজনায় হাত পা কাঁপছিল মুবিনের, তবু পিছপা হয়নি সে। একবার বুক ফুলিয়ে তৈমুরের সামনাসামনি দাঁড়াতে পারবে মুবিন, বলতে পারবে সেও অভদ্রতা করে ভালোবাসার মানুষকে আদায় করতে জানে। শক্ত করে ধরে বসুন ইফা, আপনি আপনার উকিল সাহেবের হতে যাচ্ছেন। অনেক হয়েছে লুকোচুরি, আর না। ইফা শুনল কি না কে জানে, সে এখনও ঘর থেকে বের হতে পারেনি। এক মুহূর্তে কী হয়ে গেল, এক দৃষ্টিতে বাম হাতের দিকে তাকিয়ে থাকে যেখানে একটু আগে মুবিন ধরেছিল। ইফা যতদূর মনে করতে পারল, এটাই প্রথম মুবিন তাকে ইচ্ছাকৃতভাবে ছুঁয়ে দিয়েছে। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? মুবিন উত্তর করে না। গাড়ি গিয়ে থামবে সোজা কাজী অফিসের সামনে। এই সাহস সে কখনো জোগাতে পারত না। একমাত্র তৈমুরের কথায় প্রভাবিত হয়েই এমনটা করার সাহস পেয়েছে সে। বাকিটা তৈমুর ভাই সামলে নেবে। তৈমুরের গাড়ি চলছে খাগড়াছড়ির রাস্তায়। পাহাড়ি রাস্তায় তুলনামূলক বাঁক বেশি থাকে। তৈমুর দক্ষতার সাথে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখে। আঁকাবাঁকা রাস্তায় হালকা ঝাঁকিতে ঘুম কাতরে প্রিয়তার ঘুম ভেঙে যায়। ঘুমু হয়েই অন্য পাশে শুতে চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সিট বেল্ট। ঘুমের মাঝে বিরক্তিতে চরসূচক আওয়াজ করে মেয়েটা। গাড়িতে আরেকবার ঝাঁকি অনুভব হয়। এবার প্রিয়তা ঘুম পুরোপুরি ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই বাম পাশে পাহাড়ি রাস্তার মনোরম পরিবেশ চোখে পড়ে। এবার প্রিয়তার ঘুম পুরোপুরি উবে যায়। সে কোথায়? তড়িৎ গতিতে ডান পাশে তাকাতে দেখতে পায় তৈমুর গাড়ি চালাচ্ছে। পেশিবহুল বাহুডোরে বেবি স্লং জড়ানো, তাতে চুপটি করে ঘুমিয়ে আছে তাদের রাজকন্যা। আমরা কিছু বলতে যাবে তার আগেই তৈমুর রাশভারী কণ্ঠে বলে, গুড মর্নিং ইসরার আম্মু। প্রিয়তা পুনরায় কিছু বলতে চায়, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয় না। রিল্যাক্স প্রিয়, সাজেক যাচ্ছে। তৈমুরের কথা শুনে থ বনে রইল প্রিয়তা। একবার চোখ ঘুরিয়ে নিজের দিকে তাকালো। তার পরনে কাল রাতের সুতি থ্রি পিস। ফ্যাচ করে কাঁদতে ইচ্ছা করছে তার। এই পোশাকে সে সাজেক যাচ্ছে। আপনি আমাকে আগে বলেননি কেন? গরম তাওয়ায় পানি দিলে যেমন ছ্যাঁত করে ওঠে, ঠিক সেভাবে চেতে ওঠে প্রিয়তা। তা মোটেই গায়ে নিল না তৈমুর। আমার রংধনুকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম, খুশি হলো না প্রিয়া? প্রিয়তা কিছুটা দমে যায়। প্যাকিং করার সময়টুকু দিলে বেশি খুশি হতাম।
সাইড থেকে নিজের ফোন এগিয়ে দেয় তৈমুর। অর্ডার কর। প্রিয়তা ফোন নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। এরই মাঝে বাবার বুকে লেপ্টে থাকা ইসরার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে কান্না করে দেয় ইসরা। মেয়ের কান্না দেখে রাস্তার সাইডে গাড়ি পার করে তৈমুর। অর্ডার করতে হবে না, আমার মেয়েকে শান্ত কর, তোকে শপিং মলে নিয়ে যাচ্ছি। প্রিয়তার কাছে থেকে ফোন নিয়ে বেবি স্লংয়ে থাকা মেয়েকে প্রিয়তার কোলে দেয়। কোনো গার্ড, কোনো পুলিশ প্রোটেকশন ছাড়াই এমপি তৈমুর ইফতেখার এহসান তার রাজকন্যা ও তার অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে ভ্রমণে এসেছে। তৈমুর প্রিয়তার জীবন থেকে গোটা 2 বছর কেটে গেছে। তাদের রাজ্যের একমাত্র রাজকন্যার বয়স 1.5 বছর ছুঁই ছুঁই। এই 2 বছরে ব্যবধানে সবার জীবনে এসেছে বিপুল পরিবর্তন। শুধু তৈমুর প্রিয়তার জীবনে একঘেয়েমি চলে এসেছিল। তৈমুর তার রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। এ নিয়ে প্রিয়তার অভিযোগের শেষ নেই। কাল রাতে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিল মেয়েটাকে একটু সময় দেওয়া প্রয়োজন, একান্তই ব্যক্তিগত সময় কাটানো প্রয়োজন। তাই তো 4 ঘন্টার মাঝে সব কিছু ব্যবস্থা করে ঘুমন্ত বউ বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ে রাতে। পুনরায় গাড়ি চালাতে চালাতে মেয়ের দিকে তাকায় সে। মেয়ে তার মায়ের কোলে দাঁড়িয়ে জানালার বাইরে দৃশ্য দেখছে। একটু পরপর লাফালাফি করছে, আবার হুট করে মায়ের কোলে মুখ লুকাচ্ছে। তৈমুর হাসে মেয়ের কাণ্ড কারখানা দেখে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ব্রাশ করছে অভ্র। সোফার এক কোণে চোখ মুখ আধারে ডুবিয়ে পেপার হাতে বসে আছে রুহানি। সেদিকে এক নজর দেখে চোখ ফিরিয়ে নিল অভ্র। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। মাসখানেক আগে রুহানির গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। এ কয়দিন রুহানি কিছু না বললেও অভ্র নিজ থেকে বাইরের দেশে অ্যাপ্লাই করার কথা বলেছে, কিন্তু তা বারবার নাকচ করে দিচ্ছে রুহানি। অভ্র এর কোনো সলিড কারণ খুঁজে পায়নি। যে মেয়ের স্বপ্ন দেশের বাইরে লেখাপড়া করা, বিয়ের কয়েক মাস পর সে স্বপ্ন কী করে নাই হয়ে যেতে পারে? কোথাও না কোথাও নিজেকে দোষী মনে হচ্ছিল অভ্রর। এই নিয়ে কাল রাতে দুজনের মাঝে বেশ বাকবিতণ্ডা হয়েছে। তাই সকাল থেকে কথা বলেনি কেউ কারোর সাথে। ফুস করে শ্বাস ফেলে অভ্র রুহানির দিকে এগিয়ে যায়। অফিসের জন্য তৈরি হয়েছে সে। আজ গুরুত্বপূর্ণ এক মিটিং আছে। মেয়েটাকে এভাবে রেখে চলে গেলে দিনটাই খারাপ হয়ে যাবে তার। রুহানির পাশে দাঁড়িয়ে হুট করে মাথা নিচু করে রুহানির কপালে শব্দ করে চুমু খেল। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় রুহানি। ভ্রু কুচকে মাথা তুলে তাকায়। নাক ছুঁই ছুঁই দূরত্ব তাদের দুজনের মাঝে। রুহানির এলোমেলো শ্বাস প্রশ্বাস উপলব্ধি করতে পারছে। রুহানি কিছু বলতে চাপে তার আগেই তার ঠোঁট অভ্র নিজের দখলে নিয়ে নেয়। বেশ অনেকটা সময় পর ছেড়ে দেয়। কি হচ্ছে এটা কি? আপনার কি হয়েছে সেটা বলুন রুহু। আমার কিছু হয়নি। ওকে, তাহলে তো কেচ্ছা এখানেই শেষ। আমি একাই দেশের বাইরে যাচ্ছি, আপনি না। চমকায় রুহানি। উনি দেশের বাইরে যাচ্ছে মানে? কি কি নয় জি। একটু থেমে আবারও বলে, তো তুমি ভেবে নিয়েছিলে আমার জানের জান থেকে প্রিয় প্রিয়তমাকে আমি একাই বাইরে পাঠাবো? আগে বলবো, তুমি সেই সুযোগ আমাকে দাওনি রুহু। রুহানি আর কিছু বলে না। মেয়েটার মুখ লাজুক দেখালো যেন। অভ্র ঘোর কাটিয়ে বলে, খেয়ে নাও রুহানি, অফিসে যেতে হবে তো। রুহানি আর অভ্রর পারিবারিকভাবে বিয়ে হয়েছে 6 মাস হয়নি বোধহয়। বিয়ে নিয়ে অভ্রর কোনো তাড়া ছিল না। রুহানিকে সে পর্যাপ্ত সময় দিয়েছে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। 2 পরিবারের সম্মতিতে রুহানিকে আপন করে নিয়েছে অভ্র। এতে অবশ্য তৈমুরের সাথে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। না না, ছাড়ো আমায় ভাইয়া। চিৎকার করে ঘুম ভেঙে ধরফড়িয়ে উঠে বসে ইফা। শরীর ঘেমে নিয়ে একাকার। ইফার চিৎকারে মুবিন নিজে উঠে বসে। ইফা জোরে জোরে শ্বাস ফেলছে। মুবিন সাইড টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দেয়, ইফার কাঁধে হাত রাখে। ইফা, দুঃস্বপ্ন ছিল ওটা। আজ প্রথম নয়, এর আগেও বহুবার এমন স্বপ্নে ঘুম ভেঙেছে ইফার। মুবিন তাকে সামলে নেয় প্রতিবার। ছোট চুমুকে পানি খেয়ে নিল ইফা। শ্বাস প্রশ্বাস বেগতিকভাবে চলছে, অস্বস্তি হচ্ছে তার। মুবিন কিছু একটা বোঝে ওয়াশরুমে গিয়ে আবারও ফিরে আসে হাতে ভেজা টাওয়াল নিয়ে। ইফাকে কিছু বলতে না দিয়ে নিজ হাতে ঘেমে যাওয়া শরীর মুছে দিতে লাগলো। এরই মাঝে হুট করে ইফা মুবিনের বুকে আছড়ে পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নেয় মুবিন। মেয়েটা ফুপাচ্ছে। আমি কেন বলতে পারছি না উকিল সাহেব? ঠিক হয়ে যাবে, আপনি ভুলে যান। আসুন, ঘুম পাড়িয়ে দিচ্ছি। শুনছেন,
ইফা মুবিনের বুকে আঁকি বুকি করছে। জি বলুন, শুনছি। আমায় ভালোবাসা দিবেন? ঠিক যতটা ভালোবাসলে অতীত আমায় পীড়া দিতে পারবে না, ঠিক ততটুকু ভালোবাসা আমার চাই। সংকোচবিহীন কথা মেয়েটার। মুবিন ওর কথা শুনে হাসে, প্রশান্তির হাসি। মেয়েটা এত আদরে নিজ ভালোবাসা আদায় করে নিতে জানে। সেদিন যখন মুবিন সাহস করে ইফাকে এক প্রকার তুলে নিয়ে গিয়েছিল, সেদিন কাজী অফিসে গিয়ে জীবনে সব থেকে বড় ধাক্কাটা খেয়েছিল বোধহয়। ঈশান বাড়ির মেয়েকে বাড়ি থেকে তুলে আনা ছাট্টেখানি কথা নয়। মনে প্রাণে সংশয় নিয়ে কাজটি করেছিল মুবিন। তবে ভাবনা অনুযায়ী কিছুই হয়নি। দুটো গার্ড অবধি তাদের পিছু নেয়নি। এই ভাবনার শেষ ঘটে কাজী অফিসে গিয়ে। অফিসে বসে পেপারে ওয়েট নিয়ে খেলা করছিল তৈমুর। ইফা ভাইকে দেখে পুরো জমে গিয়েছিল। তৈমুর তাদের দেখে দৃষ্টি ঘুরিয়ে কাজী সাহেবকে বলল, বিয়ে পড়ানো শুরু করুন। বাপের অনুপস্থিতিতে আমি ভাই হিসেবে সাক্ষী দেব। তোফাজ্জল এহসান তখন ব্যবসার কাজে দেশের বাইরে ছিলেন, ভাইয়ের কাছে, নয়তো তৈমুর তাকেও নিয়ে হাজির হতো। আফিয়া বেগম আজ বাড়িতে নেই। হাসিয়া বেগম তার আর আফিয়া বেগম মিলে তাদের ছোটবেলার এক সইকে দেখতে গিয়েছেন। সামিরাকে একা রেখে যেতে চাইছিলেন না আফিয়া বেগম, তবে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অসুস্থ সইকে দেখতে যেতেই হলো। 6 মাসের ভরা পেট নিয়ে ছোট ছোট পা ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে আসে সামিরা। তার হাতে ছোট ট্রে, তাতে করে চা নিয়ে যাচ্ছে সে। আদিত্য নিজের বউকে একা রেখে বাইরে থাকবে না বলে দোকানে যায়নি, কিন্তু তাতে লাভের লাভ কিছু হলো কি? সেই তো নাক ডেকে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, যার এই জগতের কোনো চিন্তাই নেই। বেডসাইড টেবিলে চায়ের কাপটা রেখে খাটে আদিত্যের পাশে জায়গা করে বসে পড়ে। আজকাল একটু বেশি হাঁটাচলা করলেই সে হাঁপিয়ে ওঠে, যদিও ডাক্তার বলেছে এটা স্বাভাবিক বিষয়। মাথার ঘুমটা খুলে মুখে লেপটে থাকা ঘাম মুছে নিল। এরপর মৃদু স্বরে ডাকে আদিত্যকে। শুনছো, বেলা হয়েছে অনেক, ওঠো না তুমি। আদিত্য ঘুমের মাঝে নড়ে চড়ে এপাশ ফিরে আবারও চোখ বোঝে। এবার সামিরা কিছুটা রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে হাতে ঝাঁকি দেয়। তুমি কি উঠবে? ধরফরে উঠে বসে আদিত্য। কি হয়েছে জান, ডাকাত পড়েছে? ঘুম থেকে উঠে বাজে বকছে আদিত্য। হালকা এক শ্বাস ফেলে সামিরা। কি হয়েছে জান? সামিরাকে চুপ থাকতে দেখে পুনরায় বলে আদিত্য, কিছু হয়নি, তবে তুমি এখন বিছানা না ছাড়লে কিছু একটা হবে। ঘড়িতে সকাল 10টা বাজে। আচ্ছা, তুমি কি আমার জন্য দোকানে যাওনি, নাকি নিজের ঘুম পুরো করতে? শান্ত স্বরে মেকির তেজ দেখে বলল সামিরা। তবে আদিত্যের কাছে তা শান্ত মনে হলো না। চায়ের ট্রে দেখতে পেয়ে ভেতরে ভেতরে অনুতপ্ত হলো। সে চেয়েছিল আজ একটু বউয়ের সেবা করতে, দুজনে সময় কাটাতে, অথচ উল্টো হয়ে গেল সব। ধ্যাত, মনে মনে সখানে গালি দিচ্ছে নিজের ঘুমকে। আমার লক্ষ্মী বউজান, আপনি একটু বসুন, আমি টুপ করে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি। বলেই খাট থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল আদিত্য। তার কাণ্ডে হাসে সামিরা, নিজেকে বাহবা দিতে থাকে মেকি রাগ দেখাতে সক্ষম হওয়ায়। এসব ভেবে ঠোঁট টিপে হাসে মেয়েটা। নজর ঘুরিয়ে সামনে থাকা আয়নায় তাকায় সামিরা। আগে থেকে অনেক মুটিয়ে গেছে, মাতৃত্বের চাপ ফুটে উঠেছে তার মাঝে। এ কয় মাসে আদিত্য তাকে পুরো বাচ্চার মতন কেয়ার করেছে। সামিরার পায়ে পানি আসে মাঝে মাঝে, পা ফুলে যায়, রাতে ঘুম হয় না ঠিক মতো। নির্ঘুম রাতগুলো সঙ্গী হয়েছে আদিত্য। তার এখনও মনে আছে আদিত্য যখন জানতে পেল তার মাঝে ছোট একটা প্রাণ বড় হচ্ছে, তখন বাবা মা বোন কারো তোয়াক্কা না করে সকলের সামনে জড়িয়ে ধরেছিল তাকে। ঠোঁটে উষ্ণ হাসির রেখা আরও গাঢ় হলো মেয়েটার। এই লোকটার মাঝেই তার সকল সুখ। কোলাহলপূর্ণ শহর থেকে দূরে আজ 3টি দিন কাটিয়ে দিয়েছে তৈমুর, সাথে তার ছোট পরিবার। আগামী 7 দিনেও এখান থেকে যাওয়ার ইরাদা নেই বললেই চলে। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য জায়গাটা বেশ মনে ধরেছে প্রিয়তার। সকালে উঠে মেয়েকে নিয়ে তৈমুর হাঁটতে বের হয়ে যায়। মেয়ে বাপ পেলে আর তার কোনো কথা নেই, তবে পেট খালি হয়ে গেলে তখন আবার মাকে খোঁজে। ছোটোখাটো প্রাইভেট রিসর্ট 7 দিনের জন্য সম্পূর্ণ বুকিং দিয়ে রেখেছিল, যার ধরুন রিসর্টের স্টাফ ব্যতীত বাইরের লোকের আনাগোনা নেই এখানে। সন্ধ্যায় আশেপাশে ঘুরে ফিরে রিসর্টে রুমে ফিরে এলো তারা। ইসরা বাবার কোলেই ঘুমিয়ে আছে। প্রিয়তা বালিশ ঠিক করে দিল মেয়েকে শুইয়ে দেওয়ার জন্য। তৈমুর দক্ষতার সাথে মেয়েকে শুইয়ে দিল, কিন্তু কোনো লাভ হলো না। ঠান্ডা বিছানার সংস্পর্শে এসে মেয়ের পাতলা ঘুম ভেঙে যায়। সাথে সাথে উঠে বসে ছোট ইসরা। তা দেখে ফিক করে হেসে দেয় প্রিয়তা। কি হচ্ছে, হাসছিস কেন?
তৈমুর ইসরাকে শুইয়ে দিয়ে উল্টো ঘুরেছিল। মেয়ে যে তখনই উঠে বসেছে সে খেয়াল নেই। আপনার মেয়ের কাণ্ড দেখুন। তুই এমন নাকে তেল দিয়ে ঘুমাস, মেয়ে কার মতো হয়েছে? প্রিয়তা উত্তর করে না। মেয়ে তো তার হয়েছে পুরো বাপের মতন। তৈমুরকে পেছন ফিরতে দেখে ইসরা খিলখিলিয়ে হেসে ওঠে। অস্পষ্ট সুরে কিছু বলতে চায়। তৈমুর মেয়ের সাথে গল্প জুড়ে দেয়, যেন সে তার সব কথা বুঝতে পারছে। তৈমুর প্রিয়তার কটেজের সামনে বারান্দায় চারপাশে কাঠের রেলিং দেওয়া, সাথে কাঠ দিয়ে তৈরি চেয়ার, যেখানে বসার পাশাপাশি শুয়েও পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায়। সেখানে পিঠ টিলিয়ে বসে আছে তৈমুর, তার পাশে প্রিয়তা। দুজনে এখানে একাকী সময় কাটাচ্ছে। মেয়েটা দুষ্টুমি করতে করতে বাবার সাথেই ঘুমিয়ে পড়েছে। বারান্দায় কোনো কৃত্রিম আলো নেই। প্রিয়তা ইচ্ছা করেই জানায়নি রাতে এখানে জোনাকি পোকা আসতে দেখেছে। আলো থাকলে তো আসবে না। তৈমুর হুট করেই হাতের উল্টো পিঠ দিয়ে প্রিয়তার গালে স্লাইড করতে লাগলো। হকচকিয়ে গেল মেয়েটা। মৃদু কেঁপে প্রসঙ্গ পাল্টাতে চায়। আপনি বলেছিলেন সমুদ্রে নিয়ে যাবেন, হঠাৎ কি মনে করে পাহাড়ে নিয়ে এলেন? আমার বউ পাহাড় পছন্দ করে তাই। আর মেয়েটা তো ছোট, ও কিনা এখন দেশের বাইরে যেতে চাচ্ছে না। প্রিয়তা জানে পাহাড়ে ভ্রমণ করা তৈমুরের খুব একটা পছন্দ করে না। সে অনেক আগে বায়না করেছিল বিধায় নিয়ে এসেছে। প্রিয় মানুষ যা ভালোবাসে, অপছন্দের তালিকা থাকলেও তা পছন্দের তালিকা নিয়ে আসতে হয়, বুঝলি প্রিয়? ঢপ দিয়েন না তো, আমি তবুও আপনার সিগারেট খাওয়া মেনে নিব না। প্রিয়তার ঝটপট উত্তর। গা দুলিয়ে হাসে তৈমুর, নজর কাড়া হাসি। প্রিয়তা একপাল তাকিয়ে তৈমুরের বুকে জায়গা করে নেয়। জোছনার রাতে জোনাকি পোকার ঝিঝি আওয়াজে কানে আসছে। আশেপাশে কোনো কোলাহল নেই। প্রিয়তার কানে শুধু তৈমুরের বক্ষপিঞ্জনের লাপটাপ শব্দ। হুট করে প্রিয়তার ইচ্ছা জাগলো, কিছু না ভেবে মৃদু চিৎকার করে বলে উঠল, ভালোবাসি তৈমুর ইফতেখার এহসান, আপনার প্রিয় আপনাকে অনেক ভালোবাসে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।